একটা আলোচনা করে সে ম্যাথটা আমরা দেখবো, তাই না? তো এখন দেখেন আমরা একটা প্রশ্ন নিয়েছি। এই প্রশ্নটা যদিও কখনো সালে আসে নাই, তারপরও এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল একটা হচ্ছে বিষয়, যে বিষয়গুলো আমরা আগে থেকেই জানি অবশ্য, তারপরও আমাদের পরে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলা করতে গেলে এগুলার একটু ধারণা আমাদের কাজে লাগবে। তো এখানে দেখেন বলছে যে আমাদেরকে একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর এ, এবং এর হচ্ছে কিছু মান দেওয়া আছে, এবং ভেক্টর বি দেওয়া আছে, এর কিছু মান দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে মডুলাস এ, মডুলাস বি, এরপর হচ্ছে মডুলাস এ প্লাস বি, মডুলাস এ মাইনাস বি নির্ণয় করতে। সাথে বলছে যে মডুলাস এ মাইনাস টু বি নির্ণয় করতে। তো একটা যদি আপনারা মডুলাস নির্ণয় করতে পারেন, সবগুলাই নির্ণয় করতে পারবেন। তো মডুলাস নির্ণয় করার সূত্রটা কি? সাপোজ ধরেন যে যদি ভেক্টর এ দেওয়া থাকে আমাদের, এটার যদি মডুলাস নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে সূত্রটা দেখেন যে সূত্রটা হবে এরকম, যে রুট ওভার আপনার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 ডট, অর্থাৎ আপনার এ এর জয়টা মান থাকবে। যেমন এখানে তিনটা মান আছে, তো প্রথমটাকে a1 ধরবো, দ্বিতীয়টাকে a2 ধরবো, তৃতীয়টাকে কি ধরবো, a3 ধরবো, এইভাবে, ঠিক আছে? যেহেতু চারটা মান দেওয়া থাকবে, চারটা। তাহলে দেখেন এই সূত্রটা অনুযায়ী আমরা এখন প্রথমে আমরা মডুলাস এ এর মান নির্ণয় করবো। তো মডুলাস এ আমরা লিখে নিলাম, এরপর হচ্ছে সূত্রের অনুযায়ী রুট ওভার দিলাম, এরপরে কি, তাহলে প্রথম হচ্ছে কি এ স্কোয়ার, তাই না? তো এ স্কোয়ার মানে কি, এখানে দেখেন এ স্কোয়ার আই, হ্যাঁ, এরপর হচ্ছে a2 স্কোয়ার জে, এরপর হচ্ছে a3 স্কোয়ার। আমাদের হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই তিনটা অবশ্যই দেওয়া থাকবে, এক্সট্রা কোনো মান দেওয়া থাকবে না। তো এটা হচ্ছে কে, এরকম, অর্থাৎ এই উপাংশ গুলা সহগের উপর স্কোয়ার হবে কিন্তু, ঠিক আছে? তো এখানে এই আই জে কে এগুলোর উপর স্কোয়ার হবে না যখন আমরা মডুলাস এ কিংবা বি কিংবা সি এর মান নির্ণয় করবো, অর্থাৎ আমাদের মান দেওয়া থাকলে তিনটাই দেওয়া থাকবে, এর বেশি দেওয়া থাকবে না। এখন দেখেন যে তাহলে প্রথম হচ্ছে কি এ ওয়ান স্কোয়ার, তাহলে এখানে এ ওয়ান স্কোয়ার মানে কি, এখানে এ ওয়ান স্কোয়ার মানে আমাদের টু, তাই না? এ ওয়ান, এ ওয়ান হচ্ছে টু, এরপর হচ্ছে কি a2 হচ্ছে থ্রি, এবং a3 হচ্ছে কি ফোর। তাহলে আমরা কি করবো, প্রথমে a1 এর উপর স্কোয়ার মানে কি টু এর উপর স্কোয়ার, এরপর হচ্ছে কি সূত্রের প্লাস, এই জন্য প্লাস, এরপর হচ্ছে আমাদের হচ্ছে a2, এই যে a2 মানে কি a2 যে এর সহগ, তাহলে এই জায়গাটা, ঠিক আছে? তাহলে মাইনাস থ্রির উপর স্কোয়ার করবো, এরপর হচ্ছে সূত্রের প্লাস এরপর কি আমাদের এইটার উপর কি স্কোয়ার, অর্থাৎ চারের উপর স্কোয়ার। তাহলে দুই দুগুণে চার, আমাদের রুট ওভার কি চার প্লাস তিন থেকে নয় প্লাস চার চারে কি 16। তাহলে আমরা যদি এই তিনটাই এখন যোগ করি তাহলে কত হয় আমাদের, নয় আর 16 25, 25 আর চারে কত 29, তাহলে রুট ওভার 29। তাহলে আমাদের 29 হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। একই ভাবে আপনারা হচ্ছে এটাও বের করতে পারবেন। তাহলে এটার ক্ষেত্রে কি সিম্পল বিষয়, সূত্র একটাই, সেই সূত্র অনুযায়ী কি এটার উপর রুট ওভার এটার উপর স্কোয়ার, এরপর হচ্ছে যে এর সামনে কোনো কিছু নাই মানে কি আছে ওয়ান আছে, এরপর হচ্ছে কে এর সামনে কি আছে মাইনাস ওয়ান আছে, তো মাইনাস ওয়ান থাকলে কি স্কোয়ার করলে পজিটিভ ওয়ানই হয়। তাহলে তিন তিরিকে নয়, আর এক 10, আর একে কি 11। তাহলে দেখেন আমাদের মান আসবে কি কত, 11। আপনারা বড় হয়ে গেছেন, এই বিষয়গুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে একই ভাবে এবার হচ্ছে এ প্লাস বি মডুলাস করতে পারছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে এ প্লাস বি নির্ণয় করতে। যোগের জন্য আপনার যদি দুইটা মান দেওয়া থাকে, একটা এ আর একটা বি ভেক্টর দেওয়া থাকে, এবং এগুলা যদি কি দেওয়া থাকে মান দেওয়া থাকে, সেক্ষেত্রে এ ওয়ান, এটা তো অবশ্যই আই, এরপর হচ্ছে প্লাস a2 জে প্লাস এ থ্রি কে, এরকম করে কি আসছে না, এ3 কে এরকম যদি হয়, সেক্ষেত্রে এটা সাপোজ ধরেন যে এ ভেক্টর ইকুয়াল দেওয়া আছে এইটা, এবং বি ভেক্টর ইকুয়াল দেওয়া আছে সাপোজ ধরেন যে বি ওয়ান আই, এবং হচ্ছে কি বি2 জে প্লাস বি3 কে দেওয়া আছে। তো এরকম যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে যখন এই দুইটার আমরা হচ্ছে ভেক্টর যোগ করব, সেক্ষেত্রে এই যে এ1 বি1 যোগ হবে, এ2 বি2 যোগ হবে, এরপর হচ্ছে কি এ3 বি3 যোগ হবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা প্রথমে কি করব, যোগটা করব, যোগ করার পরে আমাদের একটা একটা হচ্ছে ফাইনাল ভ্যালু আসবে, সেটা কি আসবে, একটা মান আসবে। দেখেন, তো এ প্লাস বি যখন করব, তাহলে আমরা হচ্ছে প্রথমে এর যে মানটা এখান থেকে এটা আমরা উঠাই নিয়েছি এখানে, বির যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমরা উঠাই নিয়েছি। এরপর এখন যোগ করবো, তাহলে এই যে টু এর সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে কত হবে, আমাদের ফাইভ হবে। তারপর এখানে দেখেন, এখানে আছে মাইনাস থ্রি আছে, এখানে আছে কি প্লাস ওয়ান আছে, তাহলে তিন থেকে মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান যদি আমরা এটা যোগ করি তাহলে মাইনাস কি হয়, টু হয়, যে কারণে মাইনাস টু জে, ঠিক আছে? এরপরে দেখেন এখানে চার আছে, আর এখানে কে সামনে কোনো কিছু নাই, এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে তিন সরি আমাদের চার মাইনাস কি
1, এটা কত হচ্ছে 3, এই জন্য কি 3k। এখন সিম্পলি আমরা এটাকে যদি মডুলাস করি, এখানে দেখেন চিহ্নটা উঠে গেছে, তো এটাকে যদি আমরা মডুলাস করি তাহলে কি হবে? মডুলাসের সূত্র অনুযায়ী √a1 স্কয়ার, তাই না, a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার, এটা যে, এবং প্লাস কি a3 স্কয়ার, এটা অবশ্যই কি কে। তাহলে a1 মানে কি প্রথম মানটা, তাহলে 5 এর উপর স্কয়ার করলে কত? এরপর হচ্ছে a2 মানে -2 এর উপর স্কয়ার, এই যে -2 এর উপর স্কয়ার, প্লাস a3 মানে কি 3 এর উপর স্কয়ার। এখানে ক্যালকুলেশন করে যা আসবে তাই। একই ভাবে a-b ও আপনারা পারবেন, একই ভাবে কি a-2b-টাও পারবেন। 2b-টার জন্য কি করতে হবে? আগে 2 সামনে গুণ করে নিতে হবে, গুণ করে যে ভ্যালুটা আসবে সেটাকে কি মাইনাস করে দিয়ে আপনাদের মানগুলা বের করতে হবে। এগুলো আপনার সিম্পল বিষয়, আপনারা এখন বিষয়টা পারবেন সবগুলাই। এখন দেখেন আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে 2006 সালের পর 2016 সালে আসছিল। তো এই জন্য মেজর সাবজেক্ট গুলোতে ভালো করতে গেলে মোটামুটি মানে পাশ করা, ফার্স্ট ক্লাস পাওয়া, এগুলার জন্য আপনারা বিগত 7-8 বছরের প্রশ্ন করলেই এনাফ। তবে A+ পাওয়ার মতো প্রিপারেশন যদি রাখতে চান, সেক্ষেত্রে ন্যাশনালে যে কোনো সালে আসছে এমন সব অঙ্কই করা উচিত আর কি। যদি A+ পাইতে চান, হ্যাঁ, অর্থাৎ 80% মার্ক কাস্ট করতে চান, সেক্ষেত্রে। তবে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে আবার সবগুলা করার প্রয়োজন হয় না, যেহেতু 8টা প্রশ্ন দেওয়া থাকে। তো দেখেন এখানে কি বলছে আমাদেরকে, যে a+b ইকুয়াল দেওয়া আছে a-b হয়, তবে দেখাও যে a ভেক্টরটি b ভেক্টরের উপর লম্ব। তো a ভেক্টরটি b ভেক্টরের উপর যদি লম্ব হয়, তাহলে আমাদের হচ্ছে সূত্র আছে একটা, আমি সূত্রটা আপনাদেরকে আগে দেখাই নিয়েছি, যে কখন লম্ব হবে আর কখন হচ্ছে সমান্তরাল হবে। দেখেন আমি সবার শেষে দুইটা সূত্র এখানে নোটে অ্যাড করে দিয়েছি। সেটা হচ্ছে a ও b ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যখন হবে কি, যে a.b, যদি আমরা a আর b যদি ডট গুণন করি, অর্থাৎ a.b ইকুয়াল 0 আসে, তাহলে সেটাকে বলতে পারবো আমরা লম্ব। এবং এর বি ভেক্টর দ্বয় যদি পরস্পর সমান্তরাল যদি করতে বলে, সেক্ষেত্রে যদি আমাদের মান আসে যে a×b ইকুয়াল 0, সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা সমান্তরাল। ঠিক আছে? তাহলে এখন আমাদের যে মানটা দেওয়া আছে সেইগুলাকে আমরা ক্যালকুলেট করে যদি দেখি যে a.b ইকুয়াল 0 আসে, তাহলে আমরা বুঝবো যে কি আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটা লম্ব। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের এই ম্যাথটা, যে এটা 14 নম্বর। তো এখানে দেখেন যে এ ভেক্টরটি বি ভেক্টর উপর লম্ব, আমাদের মান দেওয়া আছে এটা। তো এটা নিয়ে আমরা কাজ শুরু করি। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে মডুলাস এ, ঠিক আছে, মডুলাস a² ইকুয়াল লেখা যায় a.a, কিংবা a+b মডুলাস এটাকে লেখা যায় a+b ইন্টু a+b। ঠিক আছে, ভেক্টর থেকে এই আকারে আমরা বীজগণিতিক ভাবে লিখতে পারবো। তো এটা সূত্র হিসেবে মুখস্থ রাখবেন, এইটুকু আপনাদের মাথায় থাকলেই হবে, পুরো ম্যাথটা নিজেরাই করতে পারবেন। এখন দেখেন যে a+b ইকুয়াল a-b আমাদের যেটা দেওয়া আছে, আমরা এটা উঠাই নিয়েছি। এখন আমরা কি করব, আমাদের হচ্ছে প্রমাণ করার জন্য আমরা উভয় পাশে বর্গ করব, এ পাশেও বর্গ দেবো, এ পাশেও বর্গ দেবো। ঠিক আছে, যে কারণে দ্বিতীয় লাইনে আমরা উভয় পাশে বর্গ করছি। এখন বর্গ করলে একটু আগেই দেখালাম যে মডুলাস এ যদি বর্গ থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে এ আকারে লিখতে পারি। ঠিক আছে, একই ভাবে এই পাশটাও কি এ আকারে লিখতে পারবো। এখন এটাকে যদি আমরা করি যে a+b ইন্টু a+b, এটাকে যদি আমরা যদি গুণন করি কিংবা সূত্র অ্যাপ্লাই করি, তারপরেও কিন্তু আমাদের কি আসবে, a² প্লাস 2ab প্লাস কি b²। ঠিক আছে, এটা কি আসবে, আমাদের এই লাইনটা আসবে। যদি আমরা a+b ইন্টু a+b করি, তাহলে আমাদের a² প্লাস 2ab প্লাস b², এটা সূত্র পড়েই গেছে, আপনারা বুঝতেই পারতেছেন। তো আমরা কি এটার পরিবর্তে আমরা লিখলাম যে a² প্লাস b² প্লাস 2a। আমি এটা একটা আপনাদেরকে গুণ করে দেখাই যে হচ্ছে কিনা। এর সাথে যদি আমরা এর সাথে একবার পুরোটাকে গুণ করবো, -b সাথে একবার পুরোটাকে গুণ করবো, তাহলে এর সাথে পুরোটাকে গুণ করলে a² মাইনাস ab, এরপর বির সাথে যদি এখানে গুণ করি তাহলে -ab, এরপর হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্লাস b²। ঠিক আছে, তাহলে কি হইলো, a² প্লাস b², আর এখানে কি যদি আমরা যোগ করি তাহলে -2ab আসতেছে। তাহলে এই জন্য আসছে কি a² প্লাস b² -2ab। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন বিষয়টা, যে উভয় পাশে আমাদের কিছু বিষয় কাটা যাচ্ছে, যেমন a² b², এই পাশে a² b² আছে, আমরা কাটে দিতে পারি। কিংবা আপনি পুরাটাকে এই সম্পূর্ণটাকে যদি বাম পাশে নিয়ে আসেন, তাহলে বিষয়টা কেমন হয়, যে a² প্লাস b² প্লাস
2ab, এবার হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপর হচ্ছে কি এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস হবে, তাহলে নিচে লিখে +2ab ইকুয়াল কি 0, তাই না? সবগুলাকে কি আমরা বাম পাশে নিয়েছিলাম, তাহলে ডান পাশে ইকুয়াল কি হয়ে গেল 0 হয়ে গেল। এখন এখান থেকে দেখেন a স্কোয়ার বি স্কোয়ার কাটা, আর এখানে কি থাকে আমাদের 4ab থাকতেছে, তাহলে 4ab ইকুয়াল কি 0, তাই না? তো এখান থেকে আমরা যদি এই 4টা গুণ অবস্থায় আছে এই পাশে পার করে দেই, তাহলে 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়, 0ই হয়। তাহলে a.b ইকুয়াল কি হচ্ছে 0 হচ্ছে, তার মানে আমরা বলতে পারবো যে এই ভেক্টর বি এর উপর কি লম্ব। বুঝতে পারছেন? আশা করি বোঝা গিয়েছে, এবং খুবই সহজ একটা ম্যাথ ছিল। ওকে, এখন আমরা গুরুত্বপূর্ণ আরো একটা ম্যাথ দেখবো। এই ম্যাথ গুলা আসার সম্ভাবনা অনেক আর কি, যে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ এবং এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তো এটার জন্য আমরা একটা সূত্র দেখে আসি প্রথমে, যে লম্ব অভিক্ষেপ নির্ণয়ের সূত্র। তো আমি শেষে আপনাদেরকে দিয়ে দিয়েছি সূত্রটা। সেটা হচ্ছে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপের সূত্রটা হচ্ছে, যখন ভালো করে লক্ষ্য করেন যে বি বরাবর যখন কথাটা থাকবে তখন বিটা নিচে আসবে মডুলাস বি, ঠিক আছে, এবং এ ডট বি নিচে কি আসবে, বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। একইভাবে কিভাবে বি ভেক্টরের মান নির্ণয় করতে হয় আমি কিন্তু আপনাদেরকে সূত্র দেখাইলাম, তাই না? √বি1 প্লাস বি2 স্কোয়ার জে প্লাস কি বি3 স্কোয়ার কে, এভাবে কি মানগুলা কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখানে সরি, এখানে হবে না, যে যে এখানে হবে না, মানে ওগুলো সহগগুলা হবে, আমরা একটু আগে তো দেখাইলাম, তাই না? তো যখন বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে, মনে রাখতে হবে বি বরাবর বললে বিটা নিচে, যদি এ বরাবর বলে তাহলে মনে রাখতে হবে যে কি এটা নিচে, ঠিক আছে? এখন আমরা ম্যাথটা করব, দেখেন খুবই সহজ। প্রথমে শুধু যে সূত্র লিখবো, এরপর মানগুলা বসাই দেবো, আমাদের কি উত্তর চলে আসবে। তাহলে আমরা দেখি যে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ প্রথমে নির্ণয় করতে বলছে। আমি একটা অঙ্ক দেখাই দেই, আপনারা দ্বিতীয় অঙ্কটা চাইলে করবেন অথবা না করলেও সমস্যা নেই, কারণ শুধু এইরকম যদি ম্যাথ আছে হুবহু এটাই আসবে, অথবা মান চেঞ্জ করে দিতে পারে, কিন্তু নিয়ম তো একই, ঠিক আছে? তো বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপের সূত্র যেটা দেখাইলাম, যে a.b এবার হচ্ছে কি মডুলাস বি ভেক্টর। তাহলে a.b মানে কি, আমাদেরকে এ আর বিটা হচ্ছে গুণ করতে হবে। তো গুণের নিয়মটাও এক হয়, যে প্রথম এটার সাথে আহ এই ভেক্টরের প্রথম পদের সাথে আমাদের হচ্ছে এই উপাংশ সহগের সাথে উপাংশের সহগ গুলা গুণ হবে, ঠিক আছে? যেমন a.b আমাদেরকে মান দেওয়া আছে কি, একটা দেওয়া আছে 2i+6j -3k ইন্টু, আমরা লিখতে পারি হচ্ছে i+4j প্লাস কি 8k। তো এটা দেওয়া আছে। এখন দেখেন যে এটা যদি দেওয়া থাকে, আমাদের হচ্ছে এটা যদি গুণ করি আমরা লব গুণন, তাহলে এইটার প্রথম উপাংশের সহগের সাথে এই দ্বিতীয় ভেক্টরের প্রথম উপাংশের সহগটা গুণ হবে। তাহলে এখানে কোনো কিছু নাই, মানে আছে কি 1 আছে, তাহলে 2 একে কত 2, এবার হচ্ছে কি প্লাস, ঠিক আছে, এখানেও প্লাস এখানেও কি প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এখানে 6 দিয়ে এখানে 4k, তাহলে কত হচ্ছে 10, তাই না? ও সরি, এখানে তো আমরা হচ্ছে গুণ করতেছি, যোগ না তো গুণ। তাহলে আমাদের এখানে 6 আছে, এখানে 4 আছে, তাহলে 4 6 24, এখানে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -3, এখানে 8, তাহলে 3 আসতে কত 24। এই জন্য এখানে আসছে কি 2 প্লাস এবার হচ্ছে 24। আমাদের হচ্ছে ভেক্টর বি এর মানটা নির্ণয় করতে হবে। তো ভেক্টর বি এর মানটা কিভাবে হবে, আমি একটু আগেই দেখাইলাম প্রথম নম্বর অঙ্কটা, তাই না? যে ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয়। তো √ওভার হবে প্রথমটার উপর, প্রথম সহগের উপর স্কয়ার, তো প্রথমে কোনো কিছু নাই মানে 1 আছে, তাই এই জন্য কি 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়। এরপর হচ্ছে কি দ্বিতীয় সহগের তার উপর স্কয়ার, তাহলে কোনো কিছু এখানে কি আছে 4 আছে, 4 উপর স্কয়ার করলে কত হয় 16 হয়। একই ভাবে যদি আমরা 8 এর উপর স্কয়ার করি কত কত হবে, তাহলে 64 হয়, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি হচ্ছে, আমরা যদি সবগুলাই যদি ক্যালকুলেট করি, তাহলে উপরে তা এটা এটা কাটে দিলে কত হচ্ছে 2 হচ্ছে, আর এখানে কি 1 16 আর 64 যদি যোগ করি তাহলে আমাদের কত হয় বলুন তো, আমাদের 81 হয়। যেমন এই যে 64, আর এখানে হচ্ছে কি 16, আর 1 17, 17 আর 64 যোগ করলে 81 হবে। তো 81 এর রুট করলে কত হয় 9 হয়, যে কারণে 2/9 এখানে আসছে। তো এইটাই আমাদের কি বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। একই ভাবে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপটা কি হবে, আবার a.b
তাহলে এ আর ডট বি প্রথমটা যদি আপনি করেন তাহলে আপনি সরাসরি ওইটা যেটা আসছে সেটা লিখে দিতে পারবেন, আর নিচেরটা শুধু মান চেঞ্জ হবে। কারণ কি, এবার এ ভেক্টরের মান বসাতে হবে। তো এ ভেক্টর যদি মান বসান এবার, তাহলে কি হবে? তো প্রথমে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার, তাই না? তাহলে 4 আর 6, 6 এর উপর স্কোয়ার করলে 36, 3 এর উপর স্কোয়ার করলে 9। এই যে, তো এটা যদি যোগ করি আমরা আমরা পাবো 49। তো 49-এর রুট কত? 49-কে রুট করলে 7 হয়, যে কারণে 2/7 আমাদের 1 নাম্বারটার অ্যান্সার চলে আসছে। এইটুকুই 1 নাম্বারটা। হ্যাঁ, তো 2 নাম্বারটা আপনারা চাইলে করতে পারবেন, সমস্যা নাই। মান চেঞ্জ করে দিয়ে যে কোনো মান দিলেও আপনারা এখন এই ধরনের ম্যাথ করতে পারবেন। এখন অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখবো আমরা, হয়তো বা আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, তবে আমরা খুব সহজভাবে দেখবো। সেটা কি বলছে, যে দেখাও যে সমতলীয় এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলছি 1 নম্বরে, যে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c। প্রশ্নে যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে এই পর্যন্ত প্রমাণ করলেই হবে। যদি আমাদেরকে বলে যে বি স্কোয়ার ইকুয়াল এটা বের করতে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এটা প্রমাণ করতে হবে, এরপর এখানে আসতে হবে। আমাদেরকে যদি 3 নাম্বারটা দিয়ে দেয় সরাসরি এটা প্রমাণ করতে বলে এইরকম, এইটা দিয়ে সরাসরি বললো যে এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2abc cos a, এটা প্রমাণ করো, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ পার করে আসে আমাদেরকে তৃতীয় স্টেপটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, যে কারণে আপনারা মনে রাখবেন একটু যে আমাদেরকে কোনটা প্রমাণ করতে বলতেছে। যদি প্রথমটা প্রমাণ করতে বলে তাহলে এই পর্যন্ত করলেই হলো। দেখেন অঙ্কটা খুবই সহজ, একটা প্রমাণ করলে বাকি সবগুলাই প্রমাণ চলে আসবে আর কি। তো আমরা উত্তরটা শুরু করি। প্রথমে দেখেন আমাদেরকে এই চিত্র যেটা দেওয়া আছে এই চিত্রটা বুঝতে হবে আর কি। তো এই চিত্রটা কিভাবে হচ্ছে এটা আমরা আহ ধরে ধরে আপনাদেরকে একটু বোঝাই। প্রথমে আমরা একটা ত্রিভুজ নেই, প্রথমে একটা কি নেবো? ত্রিভুজ নেব। দেখেন, প্রথমে আমরা একটা ত্রিভুজ নেই এখানে। এইটা একটা ত্রিভুজ যেখানে আমি নামকরণ করতেছি, এটা হচ্ছে এ, এটার নামকরণ করতেছি, আচ্ছা একটু ভালোভাবে আঁকি আমরা। এটা একটা ত্রিভুজ যেখানে আমরা এটাকে বলতেছি এ, এটাকে বলতেছি বি, এটাকে বলতেছি কি সি। অবশ্যই আপনাদেরকে চিত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এই জিওমেট্রির চ্যাপ্টার 11-র ম্যাথ যেরকম আসে, এই ম্যাথ গুলাতে আবার হচ্ছে থিওরাম টাইপের ম্যাথই আবার বেশি। ঠিক আছে, এগুলা কিন্তু থিওরাম টাইপের। দেখেন, তো এখান থেকে আমাদের হচ্ছে ডিরেকশনটা এদিকে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসতেছে। অর্থাৎ এই ত্রিভুজের সবগুলা ডিরেকশন কিন্তু এই যে এইভাবে, ঠিক আছে, চক্রাকারে ঘুরতেছে। চক্রাকারে কি ঘুরতেছে এখন? আহ, এখানে একটা সূত্র আমি আপনাদেরকে বলে রাখি আগে, যে কোনো ত্রিভুজের 3 বাহুর যদি ভেক্টর একই দিকে হয়, 3টা বাহুরই ভেক্টর যদি একই দিকে হয়, যেমন এটার এদিকে এটারও এইদিকে এটারও এদিকে, মানে কোনটা বিপরীত মুখী না। ঠিক আছে, এই তিনটার ক্ষেত্রে কি এইটাই দিকে, এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে আসতেছে, এরকম যদি হয় সেক্ষেত্রে এর লব্ধি ভেক্টরের মানটা কত হয়? 0 হয়। একটু আগাম ধারণা দিয়ে রাখলাম। এখন দেখেন, প্রথমে আমরা এখান এখানে হচ্ছে আহ মানগুলা দিয়ে নিতে হবে। তো মানগুলা দিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু হচ্ছে বুদ্ধি করে রাখতে পারেন। সেটা হচ্ছে যে এ সি এখানে অনুপস্থিত কি বি, এই জন্য এখানে আমরা হচ্ছে বি দিব। এরপর হচ্ছে বি সি এখানে আমাদের অনুপস্থিত হচ্ছে কি এ, এখানে এ দেব। এখানে এ বি এখানে অনুপস্থিত সি, এখানে আমরা কি দেব? সি দেব। ঠিক আছে, বাহুগুলার মানগুলো আমরা দিয়ে নিলাম, যে ধরলাম যে এটা হচ্ছে এ সি, এটা হচ্ছে মান বি, এবং বি সি এটার মান ধরলাম এ, এবং হচ্ছে কি বি এ এটার মান ধরলাম কি সি। তো অবশ্যই বলতেছি কি আবারও, যে অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো মনে রাখতে হবে, যে কতটা সহজভাবে মনে রাখতে পারতেছেন। এখন দেখেন, তো এখন আমরা বলতে পারবো যে মনে করি ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে সিবি, এই সিবি ইকুয়াল এ ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা এটা। এরপর হচ্ছে এ সি ইকুয়াল আমরা হচ্ছে বি, এবং বি এ ইকুয়াল আমরা কি সি ভেক্টর ধরে নিলাম। এখন আমরা এখন লিখতে পারবো যে একটু আগে যেটা বললাম যে আহ এই যে সিবি, ঠিক আছে, সিবি প্লাস এটা একটা বাহু না, এটা ত্রিভুজের এটা একটা বাহু, এরপর হচ্ছে বি এ এটা একটা বাহু, বি এ প্লাস এ সি।
এটা একটা বাহু, তাহলে এটা ইকুয়াল কি লিখতে পারবো, 0 লিখতে পারবো। ঠিক আছে, যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর ডিরেকশন যদি একই দিকে হয় সেক্ষেত্রে এর লব্ধি ভেক্টরের মানটা হয় 0। যে কারণে এখানে আমরা লিখছি যে তাহলে সিবি প্লাস বি এ প্লাস এ সি ইকুয়াল 0। ঠিক আছে, তো আবার এই যে সিবি ইকুয়াল আমরা ধরে নিলাম কি এ, এই যে সি থেকে বি মান ধরছি কি এ, এরপর হচ্ছে আমরা বি এ, বি থেকে এ এর মান ধরছি আমরা সি, যে কারণে আহ এখানে বি এ না, হ্যাঁ, বি এর মানটা আমরা ধরছি সি। এখানে যোগ তো, যে কারণে একটু উলট করে দিয়েছি, আপনারা চাইলে সাজাই নিতে পারেন অথবা এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এসির আমরা মানটা ধরছি কি বি। ঠিক আছে, বা আপনারা এখানে সিবি প্লাস এসি প্লাস বি এ রেখে দিতে পারেন। তো লিখে দিলে আমাদের এইটাই আসবে, এটা এখন কি 0, এটাকে সমীকরণ নাম্বার আমরা 1 দিলাম। সমীকরণ নাম্বার কি দিলাম, 1 দিলাম। তো এখন দেখেন, এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা যদি এটাকে রাখি আর এই দুটাকে যদি আমরা 0-এর এই পাশে পার করে দেই, অর্থাৎ ডানে পার করে দেই, তাহলে এটা কি হবে, প্লাস আছে এই পাশে আসে মাইনাস বি, আর প্লাস সি আছে, এটাও এই পাশে আসে কি হবে, মাইনাস সি। তো যে কারণে আমরা এখানে লিখছি যে বা এ ইকুয়াল মাইনাস বি মাইনাস সি। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা উভয় পাশে এ হচ্ছে ডট গুণন করব। ঠিক আছে, উভয় পাশে একটা আমরা এ ডট গুণন অবস্থায় নিব। তো উভয় পাশে যদি আমরা এ ডট গুণন অবস্থায় নেই, সেক্ষেত্রে কি হয় দেখেন, যে সেক্ষেত্রে এখানেও ডট নেব, বাম পাশেও এই পাশেও কি ডট নেব। তো এ, আমরা অতিরিক্ত একটা এ ডট নিলাম, ইকুয়াল আমাদের এখানে কি ছিল, মাইনাস বি ছিল। তো এটার সাথে আমরা এ ডট গুণন অবস্থায় নিব, মাইনাস সি আছে, মাইনাস সি এর সাথে আমরা এ ডট গুণন অবস্থায় নিব। সেক্ষেত্রে এটাকে সাজাই লিখতে পারবো আমরা কি, যে মাইনাস তো সামনেই আছে, ঠিক আছে, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে মাইনাস সামনে আসছে এ সি, এই আকারে আমরা কি লিখতে পারবো, তাই না? তো এখন দেখেন বিষয়টা, যে এ ডট বি এবং এ ডট সি, তো ডট গুণনের সূত্র অনুযায়ী যে এ ডট বি, এটা করে লেখা যায় এ বি কস থিটা। ঠিক আছে, কি লেখা যায়, এ বি কস থিটা। যদি এ ডট সি হয় সেক্ষেত্রে লেখা যায় যে এ সি কস থিটা। ঠিক আছে, যদি এ ডট ডি থাকে সেক্ষেত্রে লেখা যাবে কি এ ডি কস থিটা। তো এটা হচ্ছে কি ডট গুণনের সূত্র। তো সেই সূত্র অনুযায়ী যদি আমরা এখন লিখি, যে সেই সূত্র অনুযায়ী আমরা এখন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আহ এখানে দেখেন যে এ ডট এ, এটাকে গুণ করলে আমরা এ স্কোয়ার লিখবো। আর এখানে এ ডট বি, এটাকে আমরা লিখবো কি, যে এ বি কস থিটা। ঠিক আছে, এই পাশে আমরা মানটা, সূত্রের মানটা বসাই দিব। আর এ ডট এ, এটাকে আমরা গুণ করলে কি লিখতে পারবো, যে এ ডট এ, অর্থাৎ দুইটা ভেক্টরকে যদি আমরা এটা করি তাহলে এ স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, এ ডট এ, এটাকে আমরা এ স্কোয়ার লিখতে পারবো। আর যখন আমরা এ ডট বি কিংবা এ ডট সি কিংবা এ ডট ডি লিখবো, তখন কি এ ডি কস থিটা, যদি এ বি হয় তাহলে এ বি কস থিটা, এসি হইলে এসি কস থিটা। যে কারণে এটা আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এই যে মাইনাস, সে মাইনাস এখানে আছে। আর এ ডট বি, এই এ ডট এর মান কি, এ বি কস, আর এটা হচ্ছে থিটার মান। কিভাবে থিটার মান আমি একটু আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে নিলে আরেকবার চিত্রটা ভালোভাবে আঁকি, তাহলে একটা চিত্র দেখে আপনারা সবগুলোই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে এটা এ, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে কি বি। এখন এখান থেকে দেখেন যে আমাদের এ বি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আর এটা কি সি। তাহলে আমাদের কি হচ্ছে, এ আর বি, এই দুইটার, এই দুইটার কোণ কি, এইটা। ঠিক আছে, আমাদের কি হয়েছে দেখেন, যে এ বি কস থিটা, তাহলে এ বি এর কোণ বিন্দুটা হচ্ছে কিন্তু এইটা, এ আর বি, এটার বিন্দুটা কি, এই সি বিন্দুটা। তো এই সি বিন্দুর কোণটা কত হবে, এখন দেখেন যে যদি আমাদের এরকম থাকে, এরকম থাকে, এটা সাপোজ ধরেন যে বি বিন্দু, ডিরেকশন এটার এইদিকে এটার এইদিকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কোনটা লিখতে পারি কি, কোনটা লিখতে পারি কিন্তু এইটা, যে এটা থিটা কোণ। কিন্তু ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, দুইটা যদি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে কি,
কোণের মানটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যে কারণে এটা দেখেন ডিরেকশন এইদিকে আর এটার ডিরেকশন হচ্ছে এইদিকে, ঠিক আছে, এইদিকে, এটার ডিরেকশন এইদিকে। তো এই 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 যে কোণটা দেখেন আবার, সাপোজ ধরেন যে এটা কোণ, একটা ডিরেকশন হচ্ছে এইদিকে আর একটা ডিরেকশন হচ্ছে আমাদের, যদি এইদিকে হইতো তাহলে আমরা কি করতে বলতে পারতাম যে এইটা হচ্ছে কি থিটা কোণ, এই বিন্দু। আবারও বড় করে একটা চিত্র আঁকি। বি যদি বিন্দু হয়, বি যদি বিন্দু হয় তাহলে এই কোণটাকে থিটা কখন বলতে পারবো, যখন কি এইদিকে এটা ডিরেকশন এইদিকে এটা ডিরেকশন, কিন্তু এই ডিরেকশনটা যদি এরকম না হয়, যদি এরকম হয়, তাহলে থিটাটা কি হবে, এই বাহিরের এই জায়গাটা হবে কোণটা, ঠিক আছে। তো এই কোণটা যদি এইদিকে হয় তাহলে দেখেন, তো এটা হচ্ছে কি, এই পুরাটাই হচ্ছে কি 180 ডিগ্রি না, 180 ডিগ্রিকে পাই দ্বারা প্রকাশ করা হয়। তো এখন দেখেন যে এই যে এখানে কি দেওয়া হয়েছে, দেখেন কোণ দেওয়া হয়েছে। তো এই কোণটা দেওয়া হলে এটার মানটা কত হবে, মানে 180 থেকে এই জায়গাটার মানটা কি হবে, এটা সি কোণ, এই জায়গাটা কি সি কোণ। তাহলে 180 ডিগ্রি থেকে সিটা বাদ দিলে আমাদের এই পাশের মানটা পাচ্ছি আমরা। এই কারণে কি হয়েছে, এই এই যে এ এবং বি থিটার মানটা হয়েছে পাই মাইনাস সি, ঠিক আছে, এই কোণটা হয়েছে। যে কারণে এখানে লেখা হয়েছে, এই যে এই মাইনাসটা তো আগে থেকেই আছে, এর হচ্ছে কি এ ডট বি এর সূত্র হচ্ছে কি, আবারও বলি, এ ডট বি হচ্ছে এ বি কস থিটা। তো এই থিটার মানটা কি হয়েছে, পাই মাইনাস সি। পাই মাইনাস সি কিভাবে আসলো আমি বুঝাই দিলাম, ঠিক আছে। তাহলে এই কস থিটার মানটা আমরা রাখলাম পাই মাইনাস সি। এখন দেখেন আবার কি আছে, এই যে মাইনাস, যে কারণে এখানে মাইনাস এ ডট সি মানে কি, এ ডট সি মানে হচ্ছে কি এ সি কস থিটা। তাহলে এটা কি হবে, এ সি কস থিটার মানটা কত হবে, তাহলে এই যে এ এবং সি এটার ক্ষেত্রেও কিন্তু কি ডিরেকশন আলাদা, অর্থাৎ এই বিন্দুটা, তো এই বিন্দুটা যদি হয় আমাদের কোণটা কত হবে তখন, আমাদের কোণটা এই যে পাই থেকে, ঠিক আছে, এই পুরাটাই তো 180টা, 180 থেকে আমাদের কি হবে, এই বি কোণটা কিন্তু বাদ যাবে, 180 থেকে আমাদের বি কোণটা বাদ যাচ্ছে, যে কারণে এখানে হবে কি পাই মাইনাস বি। বুঝতে পারছেন, এই জন্য কি এই কোণটা হচ্ছে কি পাই মাইনাস বি কোণ, থিটার মানটা। যে কারণে এখানে লেখা হয়েছে যে এ সি কস পাই মাইনাস বি। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো, আপনারা আরেকটা সূত্র আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যদি এরকম হয় যে এ বি সরি, এরকম যদি হয় cos কোঅর্ডিনেটের সূত্র অনুযায়ী যে cos পাই মাইনাস থিটা, এটা পর লেখা যায় কি যে মাইনাস cos থিটা, ঠিক আছে, মাইনাস কোঅর্ডিনেটের সূত্র অনুযায়ী কি পাই মাইনাস যদি থিটা হয়, আমরা ফান্ডামেন্টালও আপনাদেরকে সূত্রগুলো দেখাইছিলাম। তো সূত্র হিসেবে মুখস্থ রাখতে হবে যে cos পাই মাইনাস থিটা, এটাকে লেখা যায় যে মাইনাস cos থিটা। কি লেখা যায়, মাইনাস cos থিটা। তো এখন এখানে দেখেন যে এই থিটা মানে কি, থিটা মানে কিন্তু সি, ঠিক আছে, এখানকার পাই মাইনাস সি মানে কি পাই মাইনাস থিটা, পাই মাইনাস বি মানে কি পাই মাইনাস থিটা। তো এটা থেকে আমরা কি লিখতে পারবো, এটা থেকে আমরা কি লিখতে পারবো এই জায়গাটা, তাহলে এ বি তো আছেই এখানকার এ বি, আর cos পাই মাইনাস থিটা, তাহলে আমরা লিখতে পারবো যে মাইনাস cos থিটা, তাই না, মাইনাস cos থিটা, এই যে পাই মাইনাস সি, তাহলে এই থিটার পরিবর্তে আমরা এখানে কি লিখবো, সি লিখবো। আশা করি বুঝতে পারতেছেন, সি লিখবো। এখন আমাদের এই আগে থেকে একটা কি আছে, মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসটা দিয়ে নিলাম। তো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, আমাদের প্লাস হবে এ বি কস সি। আশা করি বুঝতে পারছেন। এই কারণে দেখেন পরের লাইনে এই যে এ স্কোয়ার যা আছে তাই ইকুয়াল এ বি কস সি। একই ভাবে এখানকার মাইনাস আর এখান থেকে কি আসবে, একটা আসবে মাইনাস, কস পাই মাইনাস বি মানে কি মাইনাস কস বি। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে এসি কস বি, ঠিক আছে, কস বি। এটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখলাম। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা কাজ করব, সেটা হচ্ছে এখানে যখন আমরা এ স্কোয়ার ইকুয়াল পাইলাম কি যে এ বি কস সি প্লাস এসি কস বি।
একই ভাবে আমরা যদি হচ্ছে বি স্কোয়ার নিয়ে আসতে চাই, ঠিক আছে, একই ভাবে কি, যদি বি স্কোয়ার নিতেছি, বি স্কোয়ার কিভাবে নিয়ে আসবো, এই যে এখান থেকে যে বি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, মাইনাস এ মাইনাস সি, ঠিক আছে, মাইনাস এ মাইনাস সি, এরপরে উভয় পাশে ডট বি করব, এই পাশেও বি করব, এই পাশেও কি করব, বি করব। এইরকম যদি করি তাহলে আমাদের মানটা আসবে এরকম, যে যখন কি আছে, এ ছিল যখন এ বি এ সি, বা সি এ, যেমন এ বি, এবারে কি সি এ, যদি এ বি সি হয়, ঠিক আছে, এগুলোর আলফাবেটের নেটওয়ার্ক সমস্যা হয়েছিল। তাহলে বি স্কোয়ার যদি নিয়ে আমরা বি স্কোয়ার মান বের করি, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এখানে এ বি ছিল, এখানে হবে কি বি সি, এরপরে এখানে আসবে কি এ, বি সি এ, একই ভাবে এখানে কি আছে, এ সি আছে, তাহলে বি সির পরে কি আসবে, বি সির পরে আসবে এ বি, ঠিক আছে, এ বি, এর জন্য এ বি কস, এ বি আছে, এখানে কি আসবে, সি আসবে, এখানে বি সি আছে, উপস্থিত অনুপস্থিত কে এ, মনে রাখবেন এইভাবে। আর যদি একই ভাবে না লিখতে চান, সেক্ষেত্রে এইভাবে আবার ক্যালকুলেশন করে কিন্তু এখানে আসতে হবে, এই মানটাই আসবে, এইভাবে কয়েকটা ধাপ পারাইলে এই মানটাই আসবে। যে কারণে আপনারা শর্টকাটে মনে রাখবেন এইভাবে, যে বি সি, এরপর এখানে অনুপস্থিত এই দুইটার মধ্যে অনুপস্থিত কি এ, এই যে এখানে এ, তারপর হচ্ছে এ বি, এই দুটার মধ্যে অনুপস্থিত কি সি, বুঝতে পারছেন। একই ভাবে সি স্কোয়ার যখন নিয়ে আসবেন, তখন কি সি এ, সি স্কোয়ার যখন আসবে তখন কি আসবে, সি এ, তো এই যে সি এ অনুপস্থিত কি বি, এরপর হচ্ছে কি বি সি অনুপস্থিত কে এ, এইভাবে কি 1 2 3 4 আমরা সমীকরণ দিয়ে নিলাম। তো এইভাবে যদি আপনারা একই ভাবে যদি মনে রাখতে না পারেন, সেক্ষেত্রে কি আবার লিখবেন, আবার এই যে বি ইকুয়াল লিখতে পারবো মাইনাস এ মাইনাস সি, এখান থেকে উভয় পাশে বি করে ডট গুণ করবেন, পরেরটাতে হচ্ছে সি মানটা রাখে, বাকিগুলো পার করে দিয়ে আবার হচ্ছে কি সিটা ডট গুণ করবেন, বুঝতে পারছেন। তো অত কিছু না করে আপনারা হয়তো বা 2 একবার প্র্যাকটিস করলে এই দুইটা লাইন আপনারা কি একই ভাবে কিন্তু মনে রাখতে পারতেছেন। তো এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রথমটা দেখেন যে আমাদের প্রথমটা ছিল যে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab c। তো এখন এখানে দেখেন যে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার আমাদের কোন কোন সমীকরণে আছে, যে সি স্কোয়ার আসছে আমাদের কোন সমীকরণে দেখেন, 4 নম্বর সমীকরণে কি আসছে, সি স্কোয়ার আসছে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে 3 নম্বর সমীকরণে বি স্কোয়ার আসছে, 2 নম্বর সমীকরণে কি আসছে, এ স্কোয়ার আসছে। তাহলে এগুলাকে আমরা কি করতে পারবো, সবগুলাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের ওই মানটা আসবে, যেমন 4 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ বিয়োগ করতেছি। তো 4 নম্বর সমীকরণের বাম পক্ষ কি সি স্কোয়ার, এই কারণে কি এখানে সি স্কোয়ার মাইনাস, এরপর হচ্ছে 2 নম্বর সমীকরণের বাম পক্ষটা কি এ স্কোয়ার, এই কারণে কি এ স্কোয়ার। এরপর হচ্ছে 3 নম্বর সমীকরণ নিচ্ছি মাইনাস, তাহলে 3 নম্বর সমীকরণের বাম পক্ষটা কি এই যে বি, আর এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস, তাহলে বি স্কোয়ার ইকুয়াল, ইকুয়াল আমাদের কি আসবে। তো এখানে দেখেন এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটার এই যে এটা থেকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে কি হবে, সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। তো এখানে দেখেন এই যে সি স্কোয়ার ইকুয়াল কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু বের করতে বলছিল। এখন দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে ভাইয়া বুঝলাম, কিন্তু এই পাশের এটা কিভাবে আসলো, এই পাশের এটা কিভাবে আসলো। এই পাশেরটা হচ্ছে আমরা যখন কি এই সমীকরণগুলোকে বিয়োগ করছি, তখন তো বাম পাশের গুলো শুধু বাম পাশে উঠাইলাম, এখন ডান পাশের গুলো উঠাইতে হবে না, তো ডান পাশের গুলো একটু উঠাই। ডান পাশের প্রথম কি ফোর, ফোর এখানে কি আছে, সি এ কস বি প্লাস বি সি কস এ, এরপর হচ্ছে মাইনাস 2 নম্বরটা কি এ বি কস সি, এ বি কস সি, এবার হচ্ছে মাইনাস, মাইনাস কি হবে এ সি কস বি, এ সি কস বি, এবার হচ্ছে মাইনাস 3 নাম্বার, 3 নাম্বার কোনটা এটা, বি সি কস এ, বি সি কস এ, এবার হচ্ছে কি মাইনাস 3 নাম্বার কোনটা, এ বি কস সি, এ বি কস সি। তাহলে এখানে দেখেন কি কি কাটা যাচ্ছে, এই যে আমাদের এখানে ছিল বি সি কস এ,
এটা ছিল প্লাস, আর এখানে আছে কি মাইনাস বিসি কস এ, তাহলে এইটা এবং এটা কি কাটা। একই ভাবে এখানে দেখেন যে সি এ কস বি প্লাস, আর এখানে কি এসি, এসি আর সি, সি এ একই জিনিস তাই না? তাহলে এইটা এটা কি যায়, কাটে যায়। তাহলে আমাদের এখানে কি থাকে, এখানে মাইনাস এ বি কস সি আছে, এখানেও মাইনাস এ বি কস সি আছে, তার মানে মাইনাস দুইটা এ বি কস সি, তাহলে টু এ বি কস সি মাইনাস টু এ বি কস সি। আশা করি বুঝতে পারছেন। কারণ পরের লাইনে আমরা কি করতে পারবো, সি স্কোয়ারটাকে এক পাশে রাখলাম বাম পাশে, আর এইটাকে যদি আমরা এই পাশে পার করে দেই, তাহলে মাইনাসটা এই পাশে আসলে এ স্কোয়ার, এই মাইনাসটা এই পাশে আসলে কি বি স্কোয়ার, আর এটা তো আমাদের বের করলামই। আশা করি বুঝতে পারছেন, এটা এক নাম্বার কি, এক নাম্বারটার প্রমাণ। এখন যদি আমাদেরকে দুই নাম্বারটা প্রমাণ করতে বলে, তাহলে এই যে এক দুই তিন চার যে সমীকরণটা হলো বের করে নিছি, সেখান থেকে কিন্তু আমরা কাজ করতে পারবো। এখন আমাদেরকে হচ্ছে কি করতে হবে, তিন নাম্বারটা প্রথমে রাখতে হবে, বাকি দুটো বিয়োগ করতে হবে। কারণ কি, তিন নাম্বার কি আছে দেখেন, বি স্কোয়ার আছে। তো আমাদের দুই নাম্বারটাতে দেখেন যে বি স্কোয়ারটা পজিটিভ। তো আর দুইটা মাইনাস এ পাশে যদি নেই আমরা, তাহলে এ পাশে পার করে দিলে এই যে দুইটা কি বি স্কোয়ারটা কি পজিটিভ মান না, তো বি স্কোয়ারটাকে যদি আমরা হচ্ছে পজিটিভে রাখি, বাকি দুইটা যদি মাইনাস করি, ওই মাইনাসটা যদি এই পাশে পার করে দিই, তাহলে প্লাস হয়ে যায়, পজিটিভ মান আসে। যে কারণে এবার কি তিন নাম্বার থেকে আমরা হচ্ছে কি বাদ দেওয়া শুরু করছি। তিন নাম্বার থেকে দুই নাম্বার, এবার হচ্ছে কি চার নাম্বারটা বাদ। একই ভাবে তিন নাম্বারটা যদি আমাদের প্রমাণ করতে বলে, আমাদের প্রশ্নে আসলে কিন্তু তিন নাম্বারটাই আসবে। দেখেন যে তিন নাম্বারটাই পরীক্ষায় আসছিল আমাদের, এই যে। তাহলে একই ভাবে এবার এবার হচ্ছে প্রথমে কোনটা কোনটা রাখতে হবে, আমাদের এ স্কোয়ার মানে দুই নম্বর সমীকরণটাকে, দুই নম্বর সমীকরণ থেকে তিন আর চার বাদ দিতে হবে। ঠিক আছে, আমাদের একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। একই ভাবে চার নাম্বার যে মানটা আছে, এই চার নাম্বার মানটা যদি আমাদেরকে নিয়ে আসতে হয়, যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাম পাশে থাকবে, সেক্ষেত্রে কি এই যে এখানে এ স্কোয়ার আছে, এরপর হচ্ছে এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে কি আছে সি স্কোয়ার আছে, তাহলে দুই তিন চার যোগ করে দিতে হবে না? যোগ করে দিলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসবে। এই জন্য কারণে কি চার নাম্বারটা যখন আমরা প্রমাণ করবো, তখন এক দুই তিন কি করব, যোগ করব। তো বাম পাশে গুলা বাম পাশে যোগ করবো, ডান পাশে গুলা ডান পাশে যোগ করে ক্যালকুলেশন করলে আমাদের এই মানটাও আসবে। আশা করি আমাদের আজকের এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই গ্রুপ আছে, গ্রুপে বলবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা এরপরে নেক্সট ম্যাথ গুলা দেখবো। তবে এখন যে ম্যাথ গুলা দেখতেছি, এগুলো মূলত হচ্ছে আসলে ছোট প্রশ্ন হিসাবে আসবে। আর আমাদের হচ্ছে 40 থেকে অথবা হচ্ছে 43 থেকে বাকি যে ম্যাথ গুলো আছে, ওই প্রশ্নগুলো আসবে বড় ম্যাথ হিসেবে আর কি, 7 মার্কের প্রশ্ন আসবে। তো আমরা নেক্সট দিনে আমরা হয়তো বা আরো দুই তিনটা ক্লাস লাগবে। তো ওই দুই তিনটা ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো শেষ করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। একদম যেখানে দেখার স্কুলে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে চ্যাপ্টার 11 দেখবো। চ্যাপ্টার 11-এর আমরা হচ্ছে আগে দুইটা ক্লাস করেছি অবশ্য। তো আজকের ক্লাসে আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো। এর মধ্যে আমরা হচ্ছে এক্সাম্পল 26, 27 এবং হচ্ছে 28 এবং 31 আমরা দেখবো আজকে। তো এগুলো মূলত হচ্ছে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে তিতাস পাবলিকেশনের বই থেকে। তো দেখেন আমরা আজকে যেগুলাকে ক্লাসের জন্য সিলেক্ট করেছি, সেগুলো মূলত হচ্ছে সবগুলাই হচ্ছে থিওরি টাইপের উপপাদ্য। তো খুব সহজভাবে আমরা যে দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। তো এখান থেকে আমরা হচ্ছে কয়টা বিষয় আমাদেরকে পূর্বের ধারণা থাকতে, একটা হচ্ছে রম্বস কি, রম্বসের কর্ণ কি এবং লম্ব কি। তাহলে আমরা প্রথমে একটু বলি যে রম্বস কাকে বলে। রম্বস হচ্ছে যে চতুর্ভুজের একটা চতুর্ভুজ হবে, যেমন এইটা একটা রম্বস, হ্যাঁ? তো এই চতুর্ভুজের যদি বাহুগুলা পরস্পর কি হয়, সমান হয়, রম্বস কাকে বলে বলছি, যে বাহুগুলা সমান হবে এবং কোণগুলা নব সমকোণ হবে না। যেমন এই যে কি এই রম্বসের এটা কোণ, এইটা কোণ, এটা কোণ, এগুলা কি না, সমকোণ না। ঠিক আছে, যদি সমকোণ না হয় সেটাকে আমরা কি বলবো, রম্বস বলবো। আর কোণগুলা যদি কোনো সময় সমকোণ হয়ে যায় আর বাহুগুলা যদি সমান হয়, সেক্ষেত্রে সেটা তো কি হবে, বর্গ হয়ে যাবে, তাই না? এইটা 90 ডিগ্রি, এটাও যদি 90 ডিগ্রি হয়, সমকোণ মানে কি 90 ডিগ্রি। তো এরকম যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র, সেটা রম্বস থাকতে পারবে না। কারণ রম্বসের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে চতুর্ভুজের চারটি বাহু কি পরস্পর সমান, কিন্তু কোণগুলা যদি সমকোণ না হয়, তাহলে তাকে আমরা রম্বস বলি। এখন আসেন যে এই যে কর্ণদ্বয় পরস্পর লম্ব হবে, এখানে কয়টা কর্ণ আছে দেখেন, কর্ণ আছে দুইটা।
কর্ণ কয়টা আছে? দুইটা কর্ণ আছে। একটা হচ্ছে দেখেন ও থেকে বি একটা কর্ণ, আর একটা হচ্ছে কি এ থেকে সি বা সি থেকে এ, এটা একটা কর্ণ। এই কর্ণের এই যে কোণ, ঠিক আছে, এই দুইটা যে কর্ণ আছে ও বি এবং এ সি, এই দুইটার কোণ কি? এটা একটা কোণ, এটা একটা কোণ। এই কোণগুলা বলছে যে দেখাইতে বলছে যে এই কোণগুলা কি হবে, 90 ডিগ্রি হবে। এখন 90 ডিগ্রি কখন হবে এটা আমরা কিভাবে আমরা প্রমাণ করতে পারবো? এটা এভাবে প্রমাণ করতে পারবো যে যদি ও বি আর এসি, ও বি আর এসি যদি পরস্পর কি হয়, লম্ব হয়। তো লম্ব মানে কি? সমকোণ। তাহলে আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে ও বি আর এসি, এই ও বি এবং এসি হচ্ছে কি লম্ব। যদি এই লম্ব হয়, কর্ণগুলা যদি লম্ব হয়, সেক্ষেত্রে এটার কোণগুলা কি হবে, সমকোণ হবে, তাই না? এই যে এইটা এবং এটা কি লম্ব, এটা লম্ব হইলে এই কোণটা কি হয়, সমকোণ হয়। এখন আমাদেরকে যদি ও বি এবং এসি যদি আমরা হচ্ছে লম্ব প্রমাণ করতে যাই, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা জানি যে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে সেটা হয় কি, লম্ব। তার মানে আমাদেরকে আলটিমেটলি প্রমাণ করতে হবে যে ও বি ডট এসি এটা ইকুয়াল, যদি আমরা 0 নিয়ে আসতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে ও বি এবং এসি কি পরস্পর লম্ব। আর ও বি আর এসি যদি পরস্পর লম্ব হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই কর্ণগুলা কি, সমকোণ। ঠিক আছে, সমকোণও বলতে পারবো অথবা কি পরস্পর লম্ব বলতে পারবো এই কর্ণগুলা। কিন্তু আমাদের যে বাহুগুলা আছে, এই বাহুগুলার কোণ কিন্তু হচ্ছে কি, সমকোণ না। ঠিক আছে, তো আশা করি আমার বেসিক কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। এখন শুধু জাস্ট আমরা এখন দেখবো। এখন দেখেন আমরা এখানে একটা হচ্ছে কি রম্বস এঁকে নিয়েছি। রম্বসের ডিরেকশন গুলো একটু লক্ষ্য করতে হবে। এটার ডিরেকশন এইদিকে, এটার ডিরেকশন এইদিকে, আর ও থেকে বি এটার ডিরেকশন হচ্ছে এইদিকে, আবার এ থেকে সি এটার ডিরেকশন হচ্ছে এইদিকে। ঠিক আছে, আর ও থেকে সি এটার ডিরেকশন এইদিকে, সি থেকে বি এটার ডিরেকশন তো এইদিকে। তো এগুলা ডিরেকশন গুলো আমাদের হচ্ছে খুবই কাজে লাগবে, একটু পরে বুঝতে পারবেন। কারণ হচ্ছে ভেক্টরের ত্রিভুজের আর যোগের সূত্র এবং বিয়োগের সূত্রটা আমাদের কাজে লাগবে। তো এখন দেখেন যে মনে করি ও এ বি সি, এই যে ও এ বি সি এটা একটা হচ্ছে রম্বস, এবং এই রম্বসের ও থেকে এ এটা ইকুয়াল আমরা ধরে নিব যে এ, এবং ও থেকে সি, এই যে ও থেকে সি এটাকে ধরে নেব কি, বি। এখন যেহেতু ও এ বি সি একটা রম্বস, সুতরাং এই যে সি থেকে বি ইকুয়াল যে আমরা হচ্ছে কি ধরছি, ও থেকে এ, এটা এ ধরছি। আর এগুলা কি পরস্পর যেহেতু সমান বাহুগুলা, সে কারণে আমরা লিখতে পারি যে ও ইকুয়াল যেহেতু এ, সেহেতু সিবি ইকুয়াল কি এ, এই কারণে সিবি ইকুয়াল এ। এবং এই যে এ বি ইকুয়াল কি বি আমরা লিখতে পারি, যেখানে এ বি ইকুয়াল বি অথবা ও সি ইকুয়াল আমরা বি আগে ধরে নিয়েছিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবং এই যে ও এ, ও থেকে এ এটাই কল হবে ও থেকে সি। কারণ কি, এই রম্বসের বাহুগুলা, চতুর্ভুজের এই বাহুগুলা হচ্ছে কি পরস্পর সমান, যে কারণে আমরা লিখছি কি ও এ ইকুয়াল ও সি। ও এ, ও থেকে এ ইকুয়াল ও থেকে সি, এটা কি আমরা লিখছি। কারণ কি, রম্বসের সংজ্ঞা থেকে আমরা জানি যে পরস্পর বাহুগুলা কি সমান। এখন এই যে ও এ ইকুয়াল আমরা কি ধরে নিয়েছিলাম, এ ধরে নিয়েছিলাম, তাহলে এ। আবার হচ্ছে ও সি ইকুয়াল আমরা কি ধরে নিয়েছিলাম, বি ধরে নিয়েছিলাম, এই জন্য বি। আবার এখান থেকে দেখেন আলটিমেটলি আমরা কি পাচ্ছি, তাহলে এ ইকুয়াল বি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কখনো যদি প্রমাণের ক্ষেত্রে প্রয়োজন হয় যে বি মান আমরা যদি এ বসাইতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বি ইকুয়াল এ লিখতে পারবো, অথবা এর মান যদি আমাদের বি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এ ইকুয়াল বি লিখতে পারবো। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। ওকে, এখন আসেন যে ত্রিভুজ, ত্রিভুজ ও এ বি হতে পাই। তাহলে ও এ বি, ঠিক আছে, এটা একটা কি ত্রিভুজ। এই ত্রিভুজের ডিরেকশন গুলা খুবই জরুরি। এটার ডিরেকশন এইদিকে, এটার ডিরেকশন কি এইদিকে, এবং এটার ডিরেকশন এইদিকে। এখন এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো, যে ত্রিভুজের ভেক্টর যোগের যে সূত্র, সেটা হচ্ছে কি, যদি এই চিহ্নগুলা একই দিকে যেটা থাকবে, সেগুলার যোগ অপরটার কি সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো যে ও এ, সরি, ও এ প্লাস এ বি ইকুয়াল আমরা লিখতে পারবো ও বি। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের যোগের সূত্র।
তো সেটা আমরা এখানে লিখছি যে ও এ যোগ কি, ও এ যোগ এখান থেকে এ বি, তাহলে এ বি ইকুয়াল আমরা লিখছি কি ও থেকে বি। আশা করি বুঝতে পারছেন। এখন শুধু জাস্ট আমরা মানগুলা বসাবো। কি মান বসাবো? তাহলে আমাদের এখান থেকে কি পাবো আমরা, বা যদি আমরা লিখি যে ও বি, এই ও বি লিখলাম ইকুয়াল, এই যে ইকুয়াল চিহ্ন। এখন এই যে এ ও এর মান কি, ও এ আমরা ইকুয়াল কি পাইছি, এ পাইছি, এই যে এ। আবার হচ্ছে কি এ বি, এই এ বি ইকুয়াল আমরা কি পাইছি, এই যে দেখেন বি পাইছি। তাহলে ও এ যোগ এ বি ইকুয়াল আমরা কি পাবো, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এটা কিসের মান পাইলাম আমরা, এই মানটা পাইলাম ও ডির। আশা করি বুঝতে পারছেন, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। একই ভাবে আমরা আবার হচ্ছে কি ত্রিভুজ ও এ সি আবার দেখবো। ও থেকে এ, ঠিক আছে। এখন আপনারা এই জায়গাটা কল্পনা বাদ দেন, শুধু এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে আমাদের কি বলছিলাম, ডিরেকশনটা খুবই জরুরি। এটার ডিরেকশন কি এইদিকে ছিল, এটার ডিরেকশন কি এইদিকে, আর এটার ডিরেকশনটা কি হচ্ছে আমাদের এইদিকে, ঠিক আছে। না সরি, আমাদের এটা এইদিকে না, ও এ সি যেহেতু ধরছে, ও এ সি তো ডিরেকশনটা এইদিকে। অর্থাৎ ও এ এবং এ সি এই দুটোর যোগ ইকুয়াল কি হবে, ও সি হবে, ঠিক আছে। তাহলে আমরা সেটা লিখতেছি যে, আমরা লিখি যে ও এ, এই যে ও এ যোগ এ সি, এ সি ইকুয়াল আমরা কি পাবো, ও থেকে সি পাবো, ও সি, ঠিক আছে। বা আমরা লিখতে পারি যে এ সি ইকুয়াল আমরা লিখতে পারবো কি, যে ও সি মাইনাস ও এ। সেটাই এখানে লিখছি একবারে, হ্যাঁ, যে এ সি ইকুয়াল কি ও সি মাইনাস ও এ। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন এই যে ও সি, এই ও সি আমরা ইকুয়াল কি পাইছি, ও সি ইকুয়াল আমরা পাইছি কি বি, যে কারণে এখানে বি এর মান বসানো হয়েছে। এবং ও এ, এই ও এর মান আমরা কি ধরছি, এই যে এ ধরছি, এই কারণে এখানে এ লেখা হয়েছে। এখন আপনারা যদি সমীকরণ এটাকে এক, এটাকে যদি দুই দেন, সেক্ষেত্রে এক ও দুই হতে আমরা কি পাবো, আমরা যদি এখন ডট গুণন করি, সেই ডট গুণনটা কি করব আমরা, এখানে কি পাইছি এক নম্বর সমীকরণে বাম পক্ষে আমরা পাইছি হচ্ছে ও বি। তাহলে আমরা এখন ও বি ডট, আমরা এখানে কি নির্ণয় করলাম, এসি। এই দেখেন ও বি, এ ও বি আর এসি ডট গুণ করে যদি আমাদের শূন্য আসে তাহলে কি হবে, এটা পরস্পর লম্বা, আমরা প্রথমেই বলে নিছিলাম। তাহলে ও বি এ সি ডট আমরা কি লিখতে পারবো, ও বির জন্য আমরা কি মান পাইছি, এ প্লাস বি ডট, আমরা কি পাইছি, এসির মান কি পাইলাম, বি মাইনাস এ পাইলাম। তাহলে বি মাইনাস এ, ওকে। তাহলে এটা যদি আমরা হচ্ছে ডট গুণন করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কিভাবে পাবো সেটা একটু আপনাদেরকে দেখাই। এটাকে যদি আপনারা গুণ করেন তাহলে কি হবে দেখেন, এর সাথে যদি বি গুণ করেন তাহলে এ বি, আবার এর সাথে যদি আপনি এটা গুণ করেন তাহলে মাইনাস এ স্কোয়ার, বির সাথে এটা গুণ করলে প্লাস বি স্কোয়ার, বির সাথে এ গুণ করলে মাইনাস এ বি। তাহলে এই এ বি আর এই এ বি কাটা, তাহলে এখানে কি থাকে আমাদের, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেটা লেখা হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই যে এখানে লিখছিলাম যে এ ইকুয়াল বি, এ ইকুয়াল কি লিখছিলাম, বি লিখছিলাম। তাহলে আমরা বির জায়গায় যদি আমরা এ বসাই, যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটাও কাটা যায় না, কাটে গেলে কি থাকে, শুধু শূন্য থাকে। যে কারণে এখানে লেখা হয়েছে এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল কি শূন্য, যেখানে বলে দেওয়া হয়েছে যে যেহেতু কি এ ইকুয়াল বি। তো আমরা এই শূন্য পাইলাম কিসের মান, এই যে এটার মান, তাই না, ও বি। এই যে ও থেকে বি এবং এ থেকে সি। তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ও বি আর এ সি এর যদি ডট গুণ কি হয়, শূন্য হয়, তাহলে এই দুটা কি পরস্পর লম্ব। তার মানে আমরা লিখতে পারবো যে ও বি লম্ব এ সি। তো সেটা আমরা লিখে দিচ্ছি ও বি লম্ব এ সি। সুতরাং লম্বসের কর্ণদ্বয় পরস্পর কি লম্ব। আশা করি বুঝতে পারছেন। আর যদি পরস্পর কর্ণদ্বয় যদি লম্ব হয় সেক্ষেত্রে কি হবে, এই কোণগুলা সমকোণ হয়, ঠিক আছে। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে, এই বাহুগুলার ক্ষেত্রে কি হবে, এই কোণগুলা আবার হচ্ছে সমকোণ হবে যদি রম্বস হইতে চায়। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। এখন আমরা আসবো 27 নম্বর এক্সাম্পলে। তো 27 নম্বর এক্সাম্পলে দেখেন কি বলছে এখানে,
যে ভেক্টরের সাহায্যে দেখাও যে কোন রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হইলে ইহা একটু বর্গ হবে। কি হবে? ইহা বর্গ হবে। খুবই ভাবে বুঝতে হবে যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে, তো আগেরটাতে আমরা হচ্ছে কর্ণ দেখলাম না, এগুলা হচ্ছে কি কর্ণ। এই কর্ণগুলা যদি হয় কি, রম্বসের কর্ণের দৈর্ঘ্য যদি সমান হয়, এইটার এই এইটা যে পরিমাণ, এইটাও যদি একই পরিমাণ হয়, সেক্ষেত্রে কি হবে? ইহা বর্গ হবে। রম্বসের কর্ণদ্বয় যদি হচ্ছে কি হয়, সমান হয়, তাহলে বর্গ হবে। কিভাবে? আমরা যদি একটু দেখি যে আমরা তো আলটিমেটলি জানি যে কি, আমরা আলটিমেটলি জানি যে রম্বস হইতে গেলে এদের বাহুগুলা পরস্পর সমান হয়, কিন্তু কোণগুলা কি হয়? সমকোণ হয় না। এখন আমাদের যদি বাই চান্স কোনোভাবে যদি এখানে এই যে এখানকার যে দুইটা কর্ণ আছে, একটা এসি আর একটা হচ্ছে কি বিডি, এই দুইটা যদি হচ্ছে কি হয়, সমান হয়, মানে এই দুইটা দৈর্ঘ্য যদি সমান হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে এই বর্গ হবে। কিভাবে বর্গ হবে, এটা আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম, এখন রম্বসের সংজ্ঞা তো জানি। আর রম্বসের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি কি, যদি কোণগুলা কি হবে না, এই যে কোণগুলা, এই কোণগুলা যদি সমকোণ না হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে রম্বস বলি। এখন বাই চান্স আমাদের যদি এই কোণগুলা যদি আমরা হচ্ছে বলতে পারি যে এই কোণগুলা হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে সেটা কি রম্বস বলা যাবে? রম্বস বলা যাবে না। যদি সমকোণ হয় আর বাহুগুলা যদি কি হয়, সমান হয়, সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা তখন কি, বর্গক্ষেত্র, তাই না? তো এখন আমরা প্রমাণ করে দেখবো যে এই যে সাপোজ ধরেন যে এ বাহু আর বি বাহু, ঠিক আছে, এই দুইটা যদি পরস্পর লম্ব হয়, যেমন এ আর বি, এই দুটা যদি কি হয়, পরস্পর লম্ব হয়, লম্ব হইলে কি হবে? লম্ব হইলে এটা অবশ্যই কি হবে তখন? সমকোণ হবে। তো লম্ব হইতে গেলে আমরা হচ্ছে কিভাবে প্রমাণ করব? যে যদি এই যে এ ডট বি, ঠিক আছে, এ ডট বি যদি করে আমাদের 0 আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি, যে এ আর বি হচ্ছে কি পরস্পর লম্ব, অতএব এই কোণগুলা কি হবে তখন? সমকোণ হবে। ঠিক আছে, তো মূলত আমরা এটা প্রমাণ করব। এখন দেখেন, প্রথমে আমরা এ বি সি ডি একটা রম্বস আঁকাই নিছি। যে এ বি সি ডি এটা একটা রম্বস, যেখানে এ বি, এই যে এ থেকে বি, এটা কল হচ্ছে ডিসি। ঠিক আছে, ডি থেকে সি, এবং এ বি কল আমরা ধরে নিচ্ছি এ, যেহেতু এ বি ইকুয়াল এ, সেহেতু ডিসি ইকুয়াল কি এ লেখা যায়। এবং আবার আমরা বলতেছি যে বিসি, ঠিক আছে, এই যে বি সি ইকুয়াল এডি, এটা এখন আমরা বি ধরে নিচ্ছি। তো বিসি আর হচ্ছে কি এডি, আমরা কি ধরবো? বি ধরে নিচ্ছি, এটা ছোট হাতের বি। এখন এসি, এই যে এসি এটা কি কর্ণ, আর বিডি এটা কি কর্ণ, তাহলে এসি আর বিডি কি এই রম্বসের দুইটা কর্ণ। এখন এখানে দেখেন আগের মতোই, আগেরটার মতোই আমরা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, এই এ বি সি ত্রিভুজ হইতে ডিরেকশন এটার এইদিকে, এটার ডিরেকশন এইদিকে, এটার ডিরেকশন এইদিকে। এই ত্রিভুজ এ বি সি আগের মতো আমরা যে যোগের সূত্র অনুযায়ী পাবো যে কি, এ বি যোগ বি সি ইকুয়াল কি এ থেকে সি, সেটা আমরা লিখে নিছি। বা আমরা এ সি ইকুয়াল এখন কি লিখতে পারি, এই যে এ বি যদি আমরা মান বসাই, তাহলে এ বি ইকুয়াল আমরা কি পাইছি? এ পাইছি। আর বি সি ইকুয়াল আমরা কি পাইছি? বি পাইছি। তাহলে প্লাস বি, তাহলে এ প্লাস কি বি, এটাকে সমীকরণ নাম্বার 1 দিলাম। একই ভাবে আগেরটার মতোই ত্রিভুজ এ বি ডি হতে পাই, এ বি ডি কোনটা? এই যে এ বি ডি, হ্যাঁ, এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো? তাহলে এটার ডিরেকশন এইদিকে, এটার ডিরেকশন এইদিকে, আর আমাদের কি হচ্ছে এ বি ডি, তাহলে এইদিকে এ বি ডি, হ্যাঁ, এইদিকে ডিরেকশন। তাহলে আমরা কি পাবো আবার? এ বি, সরি, এ বি যোগ কি বি ডি ইকুয়াল আমরা কি পাবো? এ ডি। ঠিক আছে, তো সেটা আমরা লিখতেছি যে ত্রিভুজ এ বি ডি হতে পায় যে এ বি প্লাস বি ডি ইকুয়াল কি এ ডি, ত্রিভুজের ভেক্টর যোগের সূত্র। তো এখন আমরা লিখতে পারবো যে এই বিডি ইকুয়াল আমরা কি লিখতে পারবো? এ বিটাকে আমরা এই পাশে পার করে দিতে পারি, তাহলে এডি মাইনাস এ বি। এখন আমরা লিখতে পারবো যে এই এডি ইকুয়াল আমরা কি ধরছি? বি ধরছি, আর এ বি ইকুয়াল আমরা কি ধরছিলাম? এ ধরছিলাম, এই যে এ বি ইকুয়াল এ ধরছিলাম। তাহলে আমরা সেটাই পাইলাম। এখন 1 আর 2
যদি কর্ণদ্বয় সমান হয়, তাহলে কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারবো এখন? কর্ণদ্বয় যদি কি হয়, সমান হয়, তাহলে এটা ইকুয়াল এটা লিখবো, এইটা ইকুয়াল কি এটা লিখবো, যেহেতু কি কর্ণদ্বয় সমান। যেমন এই যে এসি, এটা একটা কি কর্ণ, প্রশ্নে বলে দিছে এটা একটা কি কর্ণ। তাহলে আমরা লিখতে পারি না, কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে এসি ইকুয়াল হচ্ছে বিডি। বিডি, তাহলে এসি এর মানটা আমরা প্রথমে বি, এবং বিডি এর আমরা মান কি পাইছি, বি মাইনাস এ, এটা আমরা লিখলাম। এখন এখান থেকে যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে আমরা কি পাবো, যে এ প্লাস বি ইন্টু এ প্লাস কি বি। তারপর একই ভাবে আমরা এটাও পাবো, যে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি আমরা এই লাইনটা পাবো। ক্যালকুলেশনটা কিভাবে করবেন, স্বাভাবিক গুণ যেভাবে করতে হয় ওইভাবে করবেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে, যে এ প্লাস বি ইন্টু কি এ প্লাস বি, এটা হলো আমাদের কি লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে ইকুয়াল কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একই ভাবে এটা যদি আমরা করি তাহলে বি মাইনাস এ, এখানে কি বি মাইনাস এ যদি গুণ করি তাহলে বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি, তারপর হচ্ছে কি মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকেও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এখন এটা কি এক পাশে, এইটা আরেক পাশে, তাই না? তো এখান থেকে আমরা হচ্ছে যদি দেখেন যে এটা এখন আমরা লিখে দিই, কি লিখে দিই, যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কি কি কাটা যাবে, আমাদের থেকে এই যে এ স্কোয়ার ওই পাশ থেকে কাটা যাবে, এই বি স্কোয়ার কাটা যাবে। তারপরে আমাদের এখানে কি থাকবে, এখানে প্লাস টু এ বি ইকুয়াল মাইনাস টু এ বি লিখতে পারবো আমরা। এই জন্য এখানে কি টু এ বি ইকুয়াল মাইনাস টু এ বি। ঠিক আছে, কারণ উভয় পাশ থেকে আমরা আবার কি করতে পারবো, এখান থেকে দেখেন খুবই সহজ হিসাব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, যে টু এ বি, অবশ্যই ভেক্টর চিহ্ন গুলা দিয়ে নেবেন। আর এই মাইনাসটাকে যদি আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাস হবে টু এ বি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, জিরো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, যে টু এ বি, এটাও টু এ বি, তার মানে ফোর এ বি ইকুয়াল আমরা কি লিখতে পারতেছি, জিরো। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারবো যে এ ডট বি, ফোরটাকে যদি পাশে পার করে দেয়, জিরো কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়, জিরোই হয়। অর্থাৎ এ ডট বি ইকুয়াল কি হয়েছে, জিরো পাওয়া গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যেহেতু কি এই যে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু কি পরস্পর লম্ব, তার মানে পরস্পর যদি লম্ব হয় তাহলে এই দুইটা বাহুর মাঝখানে যে কোণটা আছে এই কোণটাও কি হবে, সমকোণ হবে। তাহলে কেন সমকোণ হইলো, আমরা ধরে নিছি যে এ সি আর হচ্ছে কি বিডি, আমাদের যে দুইটা কর্ণ, এই কর্ণ দুইটা কিন্তু এবার হচ্ছে সমান ধরে নিয়ে আমরা কিন্তু হচ্ছে কি প্রমাণটা করলাম। যদি বাই চান্স কোন রম্বসের কর্ণ গুলা যদি হচ্ছে কি হয় সমান হয়, সেক্ষেত্রে এই কোণগুলা কি হবে, সমকোণ হবে। হ্যাঁ, তাহলে অর্থাৎ কর্ণদ্বয় সমান হলে কোণগুলি কি হবে, সমকোণ হবে। সুতরাং রম্বসের কর্ণদ্বয় সমান হলে উহার প্রত্যেকটি কোণ সমকোণ হয়, অর্থাৎ রম্বসটি একটি বর্গক্ষেত্র হয়। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটা এক্সাম্পল দেখবো। দেখেন এক্সাম্পলটা আমাদের হচ্ছে খুবই সহজ। দেখেন দেখেন, যে বলছে যে দেখাও যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা কি বলছে, দেখাইতে বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা আমরা এখন দেখাবো। যে মনে করি, তো এটার আগে আমরা হচ্ছে চিত্রটা দেখে নেই, যে বৃত্ত তো বুঝি, তাই না, বৃত্ত তো বুঝি। যেমন এখানে দেখেন, এটা যদি পুরা একটা বৃত্ত হয়, পুরা যদি বৃত্ত হয়, এই বৃত্তর অর্ধেককে বলা হচ্ছে অর্ধবৃত্ত। ঠিক আছে, এখন প্রশ্নে বলছে অর্ধবৃত্তস্থ কোণ। এখানে দেখেন অর্ধবৃত্তস্থ কোণ হবে সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ আমরা চিত্রটা আগে দেখি, চিত্রটা দেখে আমরা হচ্ছে প্রমাণে যাই, যে অর্ধবৃত্তস্থ কোণ হবে কি সমকোণ। এটা হচ্ছে কি বৃত্তের অর্ধেক।
এই বৃত্তস্থ কোণ হবে সমকোণ। এখন এখানে যদি আমরা হচ্ছে এই বৃত্তের মধ্যে যদি আমরা হচ্ছে ত্রিভুজ একটা আঁকি, যে এ বি সি, ঠিক আছে, এ বি সি, এটা যদি একটা ত্রিভুজ আঁকি, সেক্ষেত্রে এখানকার যে কোণটা আছে আমি ক্লিয়ার করে নিই। এই যে এখান থেকে এই কোণটা, হ্যাঁ, এই কোণটা মূলত হবে কি সমকোণ। এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা হবে কি মূলত সমকোণ হবে। কিভাবে এটা আপনারা একটু হয়তো বা কম বুঝতে পারতেছেন, আমি যদি আপনাদেরকে একটু এখান থেকে দেখাই। সাপোজ এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখাই যদি, বুঝছেন? এই যে এইটাই ধরেন, হ্যাঁ, এটাকে আচ্ছা এইভাবে দেখলে মনে হচ্ছে কি এটা একটা, এভাবে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে কি এটা সমকোণ। তো এই চিত্রটা মূলত কি আছে ওখানে উল্টানো আছে, শুধু জাস্ট কি আছে উল্টানো আছে। যেমন চিত্রটা আমাদের কি আছে, চিত্রটা এরকম আছে আমাদের, এইরকম, ঠিক আছে। তাহলে এইরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা বলতেই পারবো যে এটাও, এটা তাহলে কি সমকোণ, এই পুরা কোণটা কি সমকোণ। তো সেটাই বলছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন এটাকে আমরা হচ্ছে কি করব, প্রমাণ করব। তো চলুন প্রমাণ করি। তো অর্ধবৃত্তস্থ কোণ কি হবে, সমকোণ হবে, হ্যাঁ, অর্থাৎ 90। তাহলে আমরা যদি এটাকে প্রমাণ করতে চাই যে এই কোণটা হচ্ছে কি সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু সমকোণ আমরা প্রমাণ করব, তাহলে আমরা যে এখানে ত্রিভুজটা আঁকছি, যে এ থেকে বি এবং এ বি থেকে এ, এই দুইটা যদি কি হয় পরস্পর যদি লম্ব হয়, কি হয় পরস্পর যদি লম্ব হয়, সেক্ষেত্রে আমরা তো এটাকে এই কোণটাকে কি বলতে পারবো, সমকোণ বলতে পারবো। তাহলে পরস্পর লম্ব হবে কিভাবে, যদি আমরা কোনোভাবে এ সি ডট বিসি ইকুয়াল 0 নিয়ে আসতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এসি লম্ব হচ্ছে বিসি। আর এসি আর বিসি যদি লম্ব হয়, তাহলে আমরা হচ্ছে এসি আর বিসি এর মাঝে যে কোণটা সেটাকে আমরা হচ্ছে সমকোণ বলতে পারবো, অথবা 90 ডিগ্রি বলতে পারবো। তাহলে চলেন আমরা হচ্ছে প্রমাণ করি সেটা। খুবই সহজ, দেখেন। তাহলে আমরা প্রথমে লিখতেছি যে মনে করি এ বি সি একটি অর্ধবৃত্ত। এই যে এ বি সি, এটা হচ্ছে কি মূলত একটা অর্ধবৃত্ত। আমরা কল্পনা করতেছি যে প্রথমে যদি আপনি এটাকে ত্রিভুজই আঁকেন, হ্যাঁ, এখান থেকে যদি আপনি এখন বৃত্ত কল্পনা করেন আর কি, এদিক থেকে যদি একটু ত্রিভুজ আঁকেন, এভাবে আঁকতে পারেন, সমস্যা নাই। তো মনে করি যে আপনারা এটা চিত্র যখন আঁকবেন তখন আগে হচ্ছে বৃত্তটাই আঁকে নেবেন, বৃত্তটা আঁকে নিয়ে তারপরে ত্রিভুজটা করবেন, তারপরে কি করবেন ত্রিভুজটা করবেন তারপর। তাহলে মনে করি এবিসি একটি অর্ধবৃত্ত, এবং এই যে ও, এটা হচ্ছে ওহার কেন্দ্র, আর এ থেকে বি, এটা হচ্ছে এই অর্ধবৃত্তের হচ্ছে ব্যাস, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে এ সি বি ইকুয়াল, এই যে এই কোণটা এ সি বি ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ এ সি লম্ব কি বি সি। কেন, যে এ সি আর বি সি যদি পরস্পর লম্ব হয়, তাহলে এই দুইটার মাঝের কোণটা কি হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা এখন প্রমাণ করব। তাহলে ধরি যে এখানে দেখেন, যে ধরি ও থেকে এ, ও থেকে এ এবং ও থেকে বি, এটা কি বৃত্তের ক্ষেত্রে আপনার এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো ও থেকে এ এটা একটা ব্যাসার্ধ, ও থেকে বি এটা হচ্ছে কি ব্যাসার্ধ। তো ও থেকে এ এর যে দূরত্ব আমরা ধরবো সেটা কি ও থেকে বি এর দূরত্বটাও ধরবো। যে কারণে আমরা লিখছি যে ও এ, এ ও এবং ও বি ইকুয়াল হচ্ছে বি, এবং ও থেকে সি, এই জায়গাটাকে আমরা ধরছি হচ্ছে কি সি। এখন ত্রিভুজ এ ও, এ ও সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে একটু ভালোভাবে দেখেন, ত্রিভুজ এ ও সি, হ্যাঁ,
এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা হচ্ছে ত্রিভুজের ভেক্টর, ত্রিভুজ ভেক্টরের হচ্ছে যোগের সূত্র থেকে আমরা কি পাবো, যে এ ও যোগ ও সি, এটাই ফলে আমরা কি পাবো, এই যে এসি। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখছি যে এ ও যোগ ও সি ইকুয়াল এসি। এখন এই যে ও থেকে এ ও এর দূরত্বটা কি বি, আর ও সি এর দূরত্বটা কি সি, তাহলে বি প্লাস সি, এটা ইকুয়াল কি এসি। এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখলাম। এখন দেখেন যে ত্রিভুজ ও বি সি হতে পায়, এই যে ও বি সি, এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে ও বি সি, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কি হবে আমাদের, তাহলে ও বি যোগ বি সি ইকুয়াল আমরা লিখতে পারবো কি ও সি। ঠিক আছে, ভেক্টর যোগের সূত্র। তাহলে ও বি প্লাস বি সি ইকুয়াল ও সি লিখছি। এখন এখান থেকে আমরা যদি বি সি টাকে রাখে দিতে চাই, তাহলে ও বি টাকে পার করে দিতে হবে। তো যদি পার করে দেই তাহলে কি হবে, ও সি মাইনাস ও বি। এখন এই ও সি ইকুয়াল আমরা কি ধরছি, সি ধরছি, আর ও থেকে বি এটা কি ধরছি, বি ধরছি। তাহলে আমরা লিখতে পারি যে বি সি ইকুয়াল সি মাইনাস কি, সি মাইনাস বি, আমরা এটা লিখতে পারি, তাই না? তাহলে আমরা এখানে ছিলাম যে বিসি ইকুয়াল কি বি, এটা মান হচ্ছে কি বি। তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখলাম। এখন 1 আর 2 হিতে যদি আমরা ডট গুণ করি, তাহলে 1 নাম্বার সমীকরণটা আমাদের কি ছিল, 1 নাম্বার সমীকরণটা দেখে এখানে, যে আমাদের 1 নাম্বার সমীকরণটা ছিল যে এ সি ইকুয়াল হচ্ছে কি বি প্লাস সি, হ্যাঁ, আর 2 নাম্বার সমীকরণ সি মাইনাস বি, আমরা এটা লিখতে পারি, তাই না? তাহলে আমরা এখানে ছিলাম যে বিসি ইকুয়াল কি সি মাইনাস বি হচ্ছে, কেন, এই যে ও সির মানটা হচ্ছে সি, আর হচ্ছে ও বি, এই যে ও থেকে বি এটার মান হচ্ছে কি বি। তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখলাম। এখন 1 আর 2 হিতে যদি আমরা ডট গুণ করি, তাহলে 1 নাম্বার সমীকরণটা আমাদের কি ছিল, 1 নাম্বার সমীকরণটা দেখে এখানে, যে আমাদের 1 নাম্বার সমীকরণটা ছিল যে এ সি ইকুয়াল হচ্ছে কি বি প্লাস সি, হ্যাঁ, আর 2 নাম্বার সমীকরণ আমরা পাইলাম বি সি, অর্থাৎ বি সি বি পাইলাম। তো এই যে আমরা আলটিমেটলি কিন্তু পেয়ে গেছি যে এসি এবং কি বিসি। তো এই দুইটার এখন আমরা ডট গুণ করব। কেন ডট গুণ করব, যদি আমাদের এসি ডট বিসি এটা করে যদি শূন্য হয়, তাহলে বলতে পারবো যে এই যে এ আর হচ্ছে কি এসি আর বিসি হচ্ছে পরস্পর কি হবে, লম্ব হবে। এটা আমরা কি বলতে পারবো, লম্ব হলে এদের মাঝে কোনটা কি হবে, সমকোণ হবে। তাহলে আমরা এখন এ 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণটা যদি হচ্ছে ডট গুণন করি, তাহলে কি হবে, এ সি ডট বিসি বাম পক্ষ, এবং ডান পক্ষে আমাদের কি, এটার জন্য আমাদের ছিল হচ্ছে বি প্লাস সি। বি প্লাস সি এই যে প্রথমে লিখছি, এরপর ডট সি মাইনাস বি লিখে নিছি। এখন আগেরটার মতো আমরা যদি এটাকে হচ্ছে কি করি, গুণন করি, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। আবার হচ্ছে এখানে দেখেন যে যেহেতু কি আমাদের সি এবং বি হচ্ছে কি সমান, ঠিক আছে, সি আর বিটা কি সমান, যে কারণে আমরা এখানে লিখতে পারবো যে সেই জায়গায় আমরা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো ইকুয়াল কি শূন্য হয়ে যাচ্ছে, যদি দুইটা কাটে যায় শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম, এ সি ডট বিসি ইকুয়াল আমরা কি পাইলাম, শূন্য পাইলাম। তাহলে এ সি লম্ব বিসি, অর্থাৎ অর্ধবৃত্ত কোণটা কি হবে, সমকোণ হবে। কারণ কি এসি আর বিসি কি লম্ব, আর লম্ব হইলেও কি হয়, কোনটা এদের মাঝে কোনটা কি হয়, সমকোণ হয়। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা নেক্সট একটা অঙ্ক দেখবো এখন। যাওয়ার আগে আপনাদেরকে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সি ইকুয়াল বি কিভাবে হয়। এখানে দেখেন যে এই যে হচ্ছে ও থেকে সি, এটা ধরছি আমরা কি সি ধরছি, আর ও থেকে বি এটাকে ধরছি কি বি। এখন একটা বৃত্তের, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের যে হচ্ছে আপনার এই দিকে যে পরিমাণ দূরত্ব হয়, উপর থেকে নিচেও কি একই পরিমাণ দূরত্ব হয়। তাহলে এখান থেকে যদি অর্ধেক, যেটা এখান থেকে এই অর্ধেক এক হয় না, তার মানে আমরা কিন্তু বলতেই পারি যে বি ইকুয়াল কি সি, ঠিক আছে। যে কারণে এখানে কিন্তু কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আশা করি আর এখন বুঝতে সমস্যা নাই, কারণ মনে প্রশ্নও নাই। তাহলে আমরা এখন নেক্সট অঙ্কটা দেখবো। নেক্সট অঙ্কটা খুবই সহজ, দেখেন আমাদেরকে বলছে দেখাও যে এ ক্রস বি হোল স্কয়ার দেওয়া আছে ইকুয়াল
এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি হোল স্কোয়ার দেওয়া আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা প্রমাণ করি। এটা একটা প্রমাণ করতে হবে, আর একটা প্রমাণ করতে হবে যে এক্স এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর, মানে এক্স এর মান নির্ণয় করা। ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এটা সহজ, প্রথমে এটা আগে করি। তাহলে এ আমরা যদি ধরি যে আহ আচ্ছা, দুইটা সূত্র বলি, হ্যাঁ। যে এ ক্রস বি, এটা সূত্র হচ্ছে এ বি সাইন থিটা, আর হচ্ছে এ ডট বি, এটা সূত্র হচ্ছে এ বি কস থিটা, হ্যাঁ। প্রথমের দিকে আছে আমাদের বইয়ের, প্রথমের দিকে আছে এই সূত্রগুলা। তাহলে যদি এ ক্রস বি কখনো আমরা হচ্ছে সূত্র করি, তাহলে আমরা লিখবো কি এ বি সাইন থিটা, কিন্তু আমরা লিখতে পারবো। তো সেই সূত্রগুলো ব্যবহার করবো এখন। তো এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সেক্ষেত্রে আমরা এখন লিখবো যে আমাদের যেটা দেওয়া আছে প্রশ্ন, যে এ ক্রস বি, হ্যাঁ, এ ক্রস বি হোল স্কোয়ার ইকুয়াল, আমরা এটাকে মডুলাসের মধ্যে নিতে পারবো। তো এটার উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন এ ক্রস বি, এ ক্রস বি ডট গুণন, ক্রস গুণন। তো ক্রস গুণনের ক্ষেত্রে কি বললাম, যে ক্রস গুণনের ক্ষেত্রে হবে এ বি সাইন থিটা। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে, সেহেতু এগুলোর উপরও কি হবে, স্কোয়ার হবে, হ্যাঁ। তাহলে এই যে এ ক্রস বি, এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, আর যেহেতু স্কোয়ার আছে সেহেতু সবগুলোর উপরই স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, যদি সবগুলোর উপর যদি স্কোয়ার হয়, এখন কি হবে তাহলে, সবগুলোর যদি উপর আমরা স্কোয়ার করে দিই। আর একটা সূত্র এখানে, এই যে সাইন স্কোয়ারের সূত্র কি জানেন আপনারা, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, আপনারা জানেন যে 1 - কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এই যে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কিন্তু 1 - কস স্কোয়ার থিটাটা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে আমরা এটা করব, যে এখান থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে এটা করতেছি, হ্যাঁ, এই লাইনটা একটু করতেছি, দেখেন সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতেছি 1 - কস স্কোয়ার থিটা। আমরা আমরা এখানে দেখেন যে 1 - কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এটাকে গুণ হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে কসটাকেও গুণ হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন, এই লাইনটা এই যে এখানে লেখা আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কি বললাম, যে এ ডট বি, এটা এরপর লেখা যায় এ বি কস থিটা। তাহলে এ বি কস থিটা আমরা কি লিখলাম। তাহলে এইটা আমরা এখন সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, যে এখানে দেখেন আবার, যে এই যে এ বি কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে আপনি এটাকে এভাবে যদি রাখেন, যে এ বি কস থিটা, এটার উপর হোল স্কোয়ার দেন। এখন এ বি কস থিটা মানে কি, এ বি কস থিটা মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারবো যে এ এ ভেক্টর বি ভেক্টর, এটার উপর স্কোয়ার দিতে পারবো। তাহলে আমরা সেটা লিখলাম এখানে, ঠিক আছে। তাহলে এখানে এই যে এ স্কোয়ার বি স্কোয়ারটা প্রথমে লিখছি, এবার এই মাইনাস লিখছি, এরপর কি এ ডট বি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, যে এটা ইকুয়াল এইটা, এটা আমরা প্রমাণ করলাম। এখন হচ্ছে দ্বিতীয় প্রমাণ করব কি, সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে এক্স এ ইকুয়াল বি হলে এক্স এর মান নির্ণয় করা। খুবই সহজ বিষয়, যে এক্স এ, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই নিই, যে এক্স এ ভেক্টর ইকুয়াল হচ্ছে বি ভেক্টর আছে, বা আমরা এটাকে এভাবে যদি মডুলাসের মধ্যে নেই ভেক্টর গুলাকে, যে বি ভেক্টর, বা আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল কি বি ভেক্টর ডিভাইডেড বাই এটা। তাহলে এইটাই মূলত কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাথগুলো দেখার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, জেট মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের ভেক্টর জিওমেট্রি বইটির চ্যাপ্টার 11। তো এই চ্যাপ্টার 11 আমরা আগে 3টা ক্লাস করছি, এটা আমাদের হচ্ছে পার্ট 4। তো পার্ট 4-এ আমরা কিছু ম্যাথ দেখবো। তো চলুন শুরু করি। তো দেখেন, আমি এই চ্যাপ্টার শুরুর দিকে প্রথমেই বলছিলাম যে আমাদের যখন যে চ্যাপ্টারে যে সূত্রটা লাগবে আমরা সেই সূত্রটা নিয়ে আলোচনা করে আপনাদেরকে ম্যাথটা দেখাই দেবো। তো দেখেন, খুবই সহজ আর কি ম্যাথ গুলো, আপনারা বই দেখলে নিজেরাই পারবেন আর কি। যে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়াল দেওয়া আছে 2i - 6i - 3k, এবং বি ভেক্টর দেওয়া আছে যে 4i+3j - k। ভেক্টর দ্বয়ের তলের উপর একক লম্ব ভেক্টর নির্ণয় করতে বলছে। খুবই ভালোভাবে বুঝতে হবে যে ভেক্টর দ্বয়ের তলের উপর, এখান থেকে এই কথাটা মনে রাখতে হবে যে একক লম্ব ভেক্টর নির্ণয় করতে হবে, হ্যাঁ। তো একক লম্ব ভেক্টর নির্ণয় করার জন্য আমাদের যে সূত্র, সেই সূত্রটা আমরা প্রথমে একটু দেখে নেই। আমাদের এই পিডিএফ এর শেষে আমরা একটা অ্যাড করে নিয়েছি। তো দেখেন, এই যে এখানে আছে যে এ আর বি যদি দুটা ভেক্টর হয়, এই প্রত্যেক ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে প্লাস মাইনাস, চিহ্নটা প্লাস মাইনাস সামনে দিবেন, এ ক্রস বি। অর্থাৎ আমাদের এ আর বি যদি দুটা ভেক্টর হয়, এই দুইটা ভেক্টর হচ্ছে ক্রস গুণন বের করতে হবে। তো ক্রস গুণন কিভাবে করতে হয় আমরা শিখছি। এবং ডিভাইডেড বাই মডুলাস, প্রথমে ক্রস গুণন করতে হবে, এরপর হচ্ছে ডিভাইডেড বাই মডুলাস ক্রস গুণন, অর্থাৎ ক্রস গুণনের মান বের করতে হবে আর প্রথমটা ক্রস গুণন করতে হবে। তো আমরা শুরু করি, হ্যাঁ। তো সূত্র এইটা আমি দেখাই নিলাম আপনাদেরকে। তাহলে আমরা শুরু করি প্রথমে। এখানে দেখেন এখন যে প্রথমে আমরা অঙ্কটা করব। অঙ্কটা খুবই সহজ। ক্রস গুণনের নিয়ম আপনারা জানেন এবং আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি বিষয়টা। তাহলে আমাদের যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর প্রথমে আমরা উঠাই নেব, যে সমাধান ধরি এ ইকুয়াল আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই, এবং বি ইকুয়াল এটা, হ্যাঁ। ভেক্টর দ্বয়ের তলের উপর একক লম্ব ভেক্টর নির্ণয় করতে হবে। তো তলের উপর যদি আমরা একক লম্ব ভেক্টর নির্ণয় করতে যাই, একটু আগে যে সূত্রটা দেখাইলাম, তাহলে সেই সূত্রটা আমরা প্রথমে লিখে নেব। যে সুতরাং এ ও বি এর লম্ব একক ভেক্টর কি প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ ক্রস বি। তো এখন আমাদের কি কি লাগবে, প্রথমে এ ক্রস বি আমরা বের করবো, কারণ কি এ ক্রস বি কে আমরা মডুলাস করতে পারবো, ঠিক আছে। তো মান নির্ণয় করবো আর কি পরবর্তীতে। তো প্রথমে আমরা হচ্ছে ক্রস গুণনটা করি। তো ক্রস গুণন যখন করব তখন কি আমরা হচ্ছে, ক্রস গুণনের নিয়ম কি, যে এই যে ভেক্টর যে মানগুলো আছে, ঠিক আছে, এই মানগুলা যে উপাংশ, এই উপাংশ গুলাকে উপরে লিখতে হয়, যেমন আই জে কে। এবং প্রথম ভেক্টর মানগুলা কি কি আছে, তাহলে এই যে আই যে উপাংশ, এর সহগ আছে কি 2, এই জন্য এই 2, এরপর আছে কি 6 - 6, এরপর 3। আমরা এইভাবে কি সাজাই নাই, তাই না। দ্বিতীয়টাও একই ভাবে, যে 4 3, আর এখানে কিছু নাই মানে কি আছে 1 আছে, ঠিক আছে, এই জন্য কি -1 লেখা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে এই এখান থেকে বিস্তার করবি কিভাবে, যে প্রথম এইটা নিতে হয়, নিলে কি হয়, এই বরাবর সারিবাদ, এই বরাবর কলামবাদ। এরপর এই ক্লার হচ্ছে কি করতে হয়, মান নির্ণয় করতে হয়। তাহলে আমরা প্রথমে কি নিব, আই নিব। আমি এটা করে দিই যদি, যে প্রথমে আই নিলাম, নেওয়ার পরে আমাদের কি হবে, -6 আর 1 যদি গুণ করি, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি থাকবে 6 × 6। এবার হচ্ছে কি সূত্রের মাইনাস আসে, তাই না। তো প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা প্লাস, তৃতীয়টা মাইনাস, এভাবে কি চলে। তো এগুলা আমি লিনিয়ার অ্যালজেব্রায় ম্যাট্রিক্স নির্ণয় যে চ্যাপ্টার, সেখানে দেখাইছি। এছাড়াও এর আগের অঙ্কগুলোতে দেখাইছি। এছাড়াও আপনারা এগুলা হচ্ছে ইন্টারমিডিয়েটে করে আসছেন, মান নির্ণয়টা কিভাবে করতে হয়। তাহলে সূত্রের মাইনাস, আশা করি বুঝতে পারতেছেন। এরপর কি 3 × 9, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস কি হবে, -9। তার মানে এই মাইনাস আর মাইনাস যদি আমরা করি, তাহলে কি হবে 6 + 9। এই যে কারণে একবার এখানে লিখছি কি 6 + 9। এরপরে সূত্রে কি আসে, মাইনাস আছে, এরপর হচ্ছে জে। এরপর কি যখন জে নিব তখন আমাদের কি থাকবে, যখন আমরা জে নিব তখন এই বরাবর সারিবাদ, এই বরাবর কলামবাদ, তাহলে এটা এবং এটা গুণ হয়, তাই না। তাহলে -2, আর হচ্ছে কি সূত্রের মাইনাস, আর এটা এটা যদি গুণ করি তাহলে -3, ঠিক আছে। তাহলে এখান থেকে মাইনাস, যে এখানে কি মাইনাস মাইনাস প্লাস, তাহলে -2 প্লাস কি 3। এখন আমরা যদি এটা কাজ করি, ও সরি, এই 3-এর সাথে যদি 4 গুণ করি তাহলে -12, -12 এটা, -12, তাহলে মাইনাস প্লাস 12, ঠিক আছে। কি হবে,
প্লাস 12। এখন আমরা পুরোটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই, পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এটা কি হবে? প্লাস হয়ে যাবে। আর এই মাইনাস টুটা যে আছে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এই 12 সামনে মাইনাস হয়ে কি হয়ে যাবে? প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এই কারণে যে যখন নিচে তখন কি সামনে -12 আসছে, +2 আসছে। আশা করি বুঝতে পারছেন আমরা আসলে প্লাস মাইনাসের নিয়মটা যদি যাই। আর আপনারা যদি একবারও করতে পারেন, যে যখন যে নিব আমরা সবসময় কি এই পাশ থেকে গুণ করি, এ পাশ থেকে যায়, এ পাশ থেকে এ পাশে আসে, ঠিক আছে? কিন্তু আপনি যদি সবগুলাতে প্লাস আকারে দিয়ে যাইতে চান, যে প্রথমটাকেও আপনি প্লাস দিলেন, দ্বিতীয়টা যে সামনেও যদি প্লাস দেন, হিসাব অনুযায়ী কি দ্বিতীয়টা মাইনাস হওয়ার কথা, সেখানে যদি আপনি প্লাস দেন সেক্ষেত্রে আবার কি এখান থেকে আপনাকে গুণ শুরু করতে হবে, শুরু করে এখান থেকে যাইতে হবে, ঠিক আছে? তাহলে এটা মিলবে। ওকে। এখন দেখেন ভাবে যে আসছে, এরপরে যদি কে নেই আমরা, তাহলে পরেরটা কি প্লাস। তাহলে কে যদি নেই তাহলে এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ, কি কি থাকবে? 3 × 6। তাহলে 6 আর হচ্ছে কি এই যে মাইনাস, সূত্রের মাইনাস, আর একটা কি 4 × 6 = 24 -24, তাহলে মাইনাস কি প্লাস। আশা করি এগুলো আপনারা পারেন এবং বুঝছেন। এখন দেখেন আমরা যদি এখানে যোগ করি তাহলে 9 × 6 কত? 15। এরপর এখানে 12 থেকে যদি 2 বাদ দেই কত হয়? 10 হয়, ঠিক আছে? আপনারা চাইলে প্লাস প্লাস আকারে না করে আপনারা নিজেদের মতো করে প্লাস মাইনাস করেও করে দিতে পারেন। করে গেলেও দিন শেষে এটাই রেজাল্ট আসবে, ঠিক আছে? তো এখন দেখেন আপনার যেটাতে সুবিধা হয় বিস্তার করার, আপনি ওইভাবেই করবেন। তাহলে আমরা এই মানটা পাইলাম, এটা কিসের মান পাইলাম? a × b এর মান পাইলাম। এখন এটাকে যদি আমরা মডুলাস করি তাহলে মান কিভাবে নির্ণয় করতে হয়? যে যেমন a × b, এই মান নির্ণয়ের সূত্র কি? √, a × b না, হ্যাঁ, আসলে মান নির্ণয়ের সূত্র সাপোজ ধরেন যে এটার সূত্র হচ্ছে কি √a1² প্লাস a2² প্লাস a3²। এভাবে কি চলে, ঠিক আছে? যেখানে কি a1 a2 a3 এগুলা কি, এগুলা হচ্ছে এই উপাংশের সহগ। প্রথমটা আই উপাংশের সহগ, দ্বিতীয়টা হচ্ছে যে উপাংশের সহগ, a3টা হচ্ছে কি কে উপাংশের সহগ, এভাবে কি চলে। তাহলে আমাদের যখন এখন মান নির্ণয় করব, তখন প্রথম এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, এভাবে চলবে। এই জন্য কি a × b, তাহলে 15-এর উপর স্কোয়ার, এর হচ্ছে কি সূত্রের প্লাস, ঠিক আছে? এরপরে এখানে কি আছে? এর সব কি আছে? -10 আছে, তাহলে -10-এর উপর স্কোয়ার, এরপর হচ্ছে কে সব, তাহলে কে এর সহগের উপর স্কোয়ার, স্কোয়ার যদি করি তাহলে আমাদের এটা আসে, এটাকে যদি রুট করি তাহলে 35 আসে। তাহলে আমরা কি পাইলাম? এটারও মান পাইলাম, এটারও মান পাইলাম, শুধু জাস্ট এখন মানগুলো বসাই দেবো। মানগুলো বসাই দিছি, ঠিক আছে? তাহলে মানগুলো বসাই দিলে আমাদের কি উত্তর চলে আসছে। দেখেন যে আমরা মান কি পাইলাম? 35 পাইলাম। তাহলে এই 35টা কিসের মান? মডুলাস অফ a × b। এখানে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে a × b, আসলে a × b এর মানটা হচ্ছে এই যে এইটা, হ্যাঁ? তাহলে এইটা উপরে লেখেন 15i - 10j + 30k, আর ডিভাইডেড বাই কি এইটা, তাহলে এটার মান কত? 35। এটাকে এখানে এই আকারে লেখা হয়েছে আর কি, যে 1/35 ইন্টু দিয়ে এটা লেখা হয়েছে। তো এটা এই আগেরটা লেখা যায় কথা, এটা লেখা কি একই কথা, কারণ 35টা তো নিচের সংখ্যায় বোঝাচ্ছে 1/35, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, খুবই সহজ একটা বিষয়, আপনারা এটা পারবেন। তো আপনারা যদি চান যে এই পর্যন্তই আপনারা ম্যাথটা রাখে দিবেন তাহলে অ্যান্সারটা হবে, অথবা আপনারা যদি চান যে আমি আরেকটু ভাঙাবো, সেক্ষেত্রে এই যে এটা পুরাটাকে যদি আপনি 5 দ্বারা ভাগ করে দেন, ঠিক আছে? পুরাটাকে 5 দ্বারা ভাগ করে দিলে 5 সাথে কি 35, এই কারণে এখানে 7। আর এখানে দেখেন এই যে 5 দ্বারা, এখানে 3 × 5 = 15, এবং 5 দ্বারা ভাগ করতেছেন 2, এখানে 30 দ্বারা 30 আছে প্লাস 6। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পরে আরেকটা ম্যাথ দেখবো। দেখেন এখানে 4টা ম্যাথ আছে, আমি একটা ম্যাথ দেখাবো, বাকি সবগুলো একই। তো প্রথম একটা ম্যাথ, যে নিচের ভেক্টর দ্বয়ের প্রত্যেকটির উপর লম্বা একক ভেক্টর নির্ণয় করো এবং মধ্যবর্তী দ্বয়ের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো। তো কোণের সাইন নির্ণয়ের সূত্রটা আমরা প্রথমে দেখব। আর এর আগে কি প্রত্যেকটির উপর লম্বা একক ভেক্টর আমরা একটু আগে শিখলাম, এখন শিখবো কি সাইন নির্ণয় করা। তো এখানে
ক্যালকুলেশন গুলা সবগুলা নিজেই বোঝার মতো আছে, আমি শুধু একটু ধরাই দেই। সূত্রটা আমি আগে প্রথমে দেখাই নিয়েছি আপনাদেরকে। এখানে যদি দেখেন যে কোণের সাইন যদি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে দুইটা ভেক্টর যদি থাকে এ বি, দুইটা ভেক্টর থাকে, এদের মধ্যবর্তী যদি কোণ থিটা হয়, সেক্ষেত্রে থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো যে সাইন ইনভার্স মডুলাস এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বির মান ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। ঠিক আছে, এটা আমাদের করলেই মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় হয়ে যাবে। তো আমরা সেটা এখন করব। ওকে, তাহলে প্রথমে যে মানগুলো দেওয়া আছে মানগুলো আমরা প্রথমে উঠাই নেবো। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, দেখেন এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি আর কি, অনেকগুলো করে সালে আসছে। তো আমরা একটা ম্যাথ দেখাবো, তাহলে বাকিগুলো আপনাদের বাসার কাছে থাকবে, বাকিগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তাহলে প্রথমে আমাদের যে ভেক্টর দুইটা দেওয়া আছে, এই দুটো ভেক্টর আমরা উঠাই নিব। এরপরে আমাদের লম্ব একক ভেক্টর নির্ণয়ের যে সূত্র একটু আগে আমরা দেখলাম, সেই সূত্র করে নিব। এরপর হচ্ছে আমরা মানগুলা বের করে নিব। ঠিক আছে, এগুলো আমি আর না দেখাই, এগুলা জাস্ট ক্যালকুলেশন। ক্যালকুলেশন গুলো আপনারা নিজেরাই পারবেন। ঠিক আছে, এ পর্যন্ত। এরপরে দেখেন যে আহ, এরপরে আমাদের হচ্ছে যেটা আরেকটা পার্ট ছিল, যে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে সাইন বের করতে পারছো এটা। আমাদের প্রশ্ন যেটা বলছিল আর কি, যে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো, তো মধ্যবর্তীটা ইকুয়াল সাইন ইনভার্স। হ্যাঁ, মূলত আমাদের সূত্রটা এরকম ছিল যে আহ, এই যে থিটা ইকুয়াল এই সাইন ইনভার্সটা আছে যেখানে ছিল আর কি, মডুলাস এ ক্রস বি ডিভাইডেড বাই এর মান বির মান। তো এর মান বির মান আমাদেরকে আগে বের করতে হবে, আর লম্ব একক যখন আমরা বের করব তখন তো হচ্ছে এই যে এ ক্রস বি এর মানটা তো আমরা বের করেই নেবো। এখানে দেখেন, প্রথমে তো আমাদেরকে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে, লম্ব একক ভেক্টর নির্ণয় করার জন্য এটা বের করে নিছি না। তাহলে এইটার মান কোনটা? এইটা। তো এটাকে আবার কি করতে হবে? মডুলাস করতে হবে। মডুলাস করলে কি আসবে? এই মানটা আসবে। তাহলে এই মানটা তো আমরা পাইছি, আমাদের হচ্ছে যে আহ সাইনের মধ্যবর্তী কোন সাইন নির্ণয়ের যে সূত্র, সমস্যার কারণে আমাদের লাইনটা কাটে গেছিল। তাহলে এই মানটা আমরা প্রথমে কি বের করেই নিচ্ছি যখন লম্ব একক ভেক্টর নির্ণয় করতেছি। এই যে এইটা, হ্যাঁ। তো সেই মানটা তো আমাদের বের করার দরকার নাই, এখন আমাদের বের করতে হবে মডুলাস এ আর কি মডুলাস বি। তো মডুলাস এ কিভাবে নির্ণয় করব? আমাদের হচ্ছে এর যে মানটা আছে সে মানটার মডুলাস করতে হবে, তাই না? তো সে মানটা যদি আমরা নির্ণয় করি, আপনাদেরকে একটা মান নির্ণয় করে দেখাই মডুলাস এর, ক্লিয়ার করে নেই। মডুলাস এর মান আপনারা সরাসরি কিন্তু নিজেও হিসাব করে বসাই দিতে পারবেন, যে এটার মান 1 প্লাস এটার মান 4, এটার মান কি 9 রুট ওভার, তাহলে কত হচ্ছে 10, তাহলে 14। তাহলে মডুলাস এর মান কি 14, কারণ কি মডুলাস এর সূত্র কি, যে রুট ওভার a1 এর উপর স্কোয়ার প্লাস a2 এর উপর স্কোয়ার প্লাস a3 এর উপর স্কোয়ার। তো এটা যদি হয়, তাহলে প্রথমটা a1 ধরতেছি, তাহলে i সব 1 উপর স্কোয়ার প্লাস হচ্ছে যে সব 2 এর উপর স্কোয়ার প্লাস কে সব কি 3 এর উপর স্কোয়ার। তাহলে এটা কি মুখে মুখে কিন্তু আপনাদের হিসাব চলে আসতেছে, এগুলো কিন্তু দেখানোর দরকার নাই আবার, হ্যাঁ, নতুন করে দেখানোর দরকার নাই, আপনার সরাসরি মান বসাই দিতে পারবেন। যে কারণে এখানে মডুলাস এর মান যেটা, সেই মানটা কিন্তু এখানে এই যে √14 বসাইছে। ঠিক আছে, √14। একই ভাবে আপনাদের মডুলাস বির যে মান, সেই মডুলাস বির মানটা কিভাবে বের হবে? মডুলাস বির মানটাও একই ভাবে বের হবে, আপনারা যদি মুখোমুখি হিসাব করেন, যে এখানে 25 যোগ 1 যোগ কি দুটো মানে 4। ঠিক আছে, ওই একই সূত্র মডুলাস বি, যে প্রথমটার উপর স্কোয়ার 5 এর স্কোয়ার প্লাস যে সব -1 এর উপর স্কোয়ার কি প্লাস এর সব কি 2 এর উপর স্কোয়ার। তো এইটাই 2 × 4 আর কি 4, হ্যাঁ। তাহলে 25, 1 × 26 আর 4 কত 30। এই জন্য কি এখানে লেখা হয়েছে এটা, যে মডুলাস বির যে মান, এই মডুলাস বির মানটা লেখা হয়েছে √30। এখন এই দুইটা যদি
গুণ করে দেই, 30 আর 14 গুণ করলে 420 হয়, হ্যাঁ। তার উপরে 339। এখন এই দুইটাকে যদি আপনারা কাটাকাটি করেন, কাটাকাটি করলে এটা আসবে, অথবা কাটাকাটি না করলেও কোনো সমস্যা নেই, এই মানটাও রাখে দিতে পারেন, ঠিক আছে। তাহলে অতএব থিটা এরপর আমরা লিখতে পারি সাইন ইনভার্স √113 ডিভাইডেড বাই 140। আশা করি বুঝতে পারছেন। একই ভাবে 2 নাম্বারটা হবে। তো 2 নাম্বার আপনারা একই নিয়মে সবগুলাই করবেন, ঠিক আছে। 2 নাম্বারটা দেখেন, এখানে হচ্ছে সরাসরি মানটা বসে দেওয়া হয়েছে যে থিটা ইকুয়াল সাইন ইনভার্স লেখা হয় নাই। কেন লেখা হয় নাই? কারণ ওটা আপনি লিখলেও, যদি লিখতে চান আর কি, বাংলায় যখন লিখবেন যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের সাইন, যখন এই কথাটা লিখবেন তখন ওই যে থিটা ইকুয়াল সাইন ইনভার্স কথাটা দিতে হবে না, ঠিক আছে। আর যদি আপনারা এটা যদি না দিতে চান, সেই ক্ষেত্রে কি, এই যে এখানে এ ও বি ভেক্টর এভাবে লিখতে হবে, যে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ থিটা হলে সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল এটা, এইভাবে এটা, ঠিক আছে, যে থিটা ইকুয়াল সাইন ইনভার্স এটা। আর যখন আপনি সরাসরি বলবেন যে মধ্যবর্তী কোণের সাইন, সেক্ষেত্রে সরাসরি সূত্র প্রয়োগ করবেন। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আগের যে নিয়ম আছে ওই একই নিয়মে সব, ঠিক আছে, মানগুলা বের করা করি সব পারবেন। এখন এখানে দেখেন, আপনারা চাইলে এই পর্যন্ত রাখে দিতে পারবেন, অথবা ভাঙ্গায় এটাও লিখতে পারবেন। তো কিভাবে ভাঙ্গাইছে এটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই ভাঙ্গানোটা, যে আমাদের হচ্ছে এখানে দেখেন, এই যে 14 দিয়ে যদি আমরা 70-কে কাটি, তাহলে 5 14 কত হয়? 70 হয়, ঠিক আছে। তাহলে রুট কত থাকবে? 5 থাকছে, আর উপরে কত থাকছে? 4। 4 ডিভাইডেড বাই √6 √5। তো এটাকে যদি গুণ করি আমরা, তাহলে কত হচ্ছে? √13। এখন এটাকে যদি আমরা হচ্ছে আরো ভাঙাইতে চাই, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 × √2 × √2। কারণ কি, দুইটা √2 মিলে কি হয়? একটা 2 হয়, ঠিক আছে। দুইটা √2 মিলাই কি হয়? একটা 2 হয়। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে দুইটা, তাহলে বুঝতে পারছেন যে 4 যে কথা, একই কথা কি, √2 × √2, এটাও একই কথা, ঠিক আছে। 4 যে কথা, 2 × √2 × √2, এই রুট আবার কাটে গিয়েছিল। আমরা এখানে ছিলাম যে যেখানে ছিলাম আমরা, তার নিচে উপরে আমাদের ছিল 4, আর নিচে ছিল কি 30, ঠিক আছে। তো 4-কে ভাঙায় আমরা এইভাবে লিখতে পারি যে 2 × √2 √2, কারণ কি দুইটা √2 মিলাই একটা 2 হয়, তাহলে এই 2 আর 2 কি 4। তো এখন আমরা যদি করি এটাকে এরপর লিখি, এই যে √2, আর এখানে যদি আমরা 30 √30 এর মধ্যে কাটি, তাহলে কি থাকবে? 2 √2 আর ডিভাইডেড টু কি, √15, ঠিক আছে। এভাবে আপনি চাইলে এটা আপনি করতে পারেন, অথবা এই পর্যন্ত রাখে দিলেও কোনো সমস্যা নাই। আশা করি বুঝাইতে পারছি। একই ভাবে বাকি যে ম্যাথ গুলো আছে একই নিয়ম, সবগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। এই যে এটাতে আবার এই নাম্বার হ্যাশ সুন্দর করে সবগুলাই করছে, আপনারা চাইলে এইভাবে বের করতে পারেন, অথবা সরাসরি মান বসায়ও করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেটা আপনার কাছে শর্টকাট লাগবে বা সহজ মনে হবে, যা মনে হচ্ছে যে আপনি বেশি করে লিখবেন, তাহলে লিখবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। এখানে বলছে যে a ইকুয়াল 2i + 2j - 3k, b ইকুয়াল -4 + j + k। ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তো আমরা হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয়ের সূত্র যেটা, সেই সূত্রটা অনুযায়ী আমরা হচ্ছে কাজটা করব। তো সূত্র হচ্ছে যে এইটা, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু সূত্রটা যদি আমি দেখাই তাহলে ভালো হবে। সূত্র দেখাইলে মানগুলো আপনারা নিজেরাই নির্ণয় করতে পারবেন। তাহলে প্রশ্নটা আরেকবার দেখেন, যে লব্ধি ভেক্টরের, অর্থাৎ এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর আমাদেরকে বের করতে হবে, হ্যাঁ। তো এই দুইটা ভেক্টরের লব্ধি যে ভেক্টরটা বের হবে, সেই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। প্রশ্ন হচ্ছে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো একক ভেক্টর নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম যে আর ক্যাপ ইকুয়াল এ ডিভাইডেড বাই মডুলাস এ, অথবা আপনি এইভাবে লিখতে পারেন যে এ ক্যাপ ইকুয়াল আর ডিভাইডেড বাই মডুলাস আর, অথবা বি ক্যাপ ইকুয়াল আপনি দিতে পারেন যে আর ডিভাইডেড বাই মডুলাস আর, হ্যাঁ।
এটা হচ্ছে একক ভেক্টর নির্ণয়ের সূত্র। আপনাদের বইয়ে দেখবেন যে বইয়ের শুরুর দিকে এগুলা আছে, দেওয়া আছে যে একক ভেক্টর কাকে বলে। তো সেখানে আছে আর কি এই সূত্রটা। তো একক ভেক্টর নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, এখন আমাদের এখানে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। এই দুইটা ভেক্টরের যে লব্ধি ভেক্টর যেটা বের হবে আর কি, যদি আমাদেরকে বলতো যে এই এ ভেক্টরের, আমাদেরকে যদি এইভাবে বলতো যে এ ভেক্টরের কি করো, একক ভেক্টর নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা এটার একক ভেক্টর নির্ণয় করতাম। যদি আমাদেরকে বলতো যে বি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো, তাহলে আমরা কি লিখতাম, এভাবে লিখতাম যে বি ভেক্টরের আহ বি ক্যাপ ইকুয়াল বি ডিভাইডেড বাই মডুলাস বি। ঠিক আছে, বি ডিভাইডেড বাই কি, মডুলাস বি। তাহলে মডুলাস বি আমরা নির্ণয় করে যে মানটা আসতো, তাহলে এইটা ডিভাইডেড বাই মডুলাস বি মানটা লিখতাম। মডুলাস বি কিভাবে নির্ণয় করবো, ওই যে একই রুট ওভার সূত্র। আহ আপনার হচ্ছে প্রথমটার উপর স্কোয়ার, তাহলে চার চারে কত, আর ওয়ান আছে, ওয়ান প্লাস তিনটার উপর স্কোয়ার ওয়ান, তাহলে কত হচ্ছে 18 হচ্ছে, রুট ওভার 18। তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার 18 ইন্টু দিয়ে এই মানটা কি লিখে দেওয়া যেত। ঠিক আছে, তো এখন আমাদেরকে যেহেতু এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ভেক্টর যোগের সূত্র থেকে কি জানি যে দুইটা যদি ভেক্টর হয় এ আর বি, ঠিক আছে, এই দুইটা যদি এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর হয়, এই দুইটা তার যোগ ফলটা হবে লব্ধি ভেক্টরের সমান। অর্থাৎ লব্ধি ভেক্টরকে প্রকাশ করা হয় আবার আর দ্বারা। অর্থাৎ আমরা লিখতে পারবো যে আর ইকুয়াল এ প্লাস বি। ঠিক আছে, তো আমরা প্রথমে সেটা লিখবো। তো প্রথমে দেওয়া আছে যে আমাদের এ ভেক্টর এটা এবং বি ভেক্টর এটা। সুতরাং ধরি এ ও ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর আর, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে আর ইকুয়াল এ প্লাস বি। এখন এর মানটা আমরা উঠাই নিছি, বির মানটা উঠাই নিছি। তো যোগের নিয়মটা হচ্ছে কি, ভেক্টর যোগের নিয়ম হচ্ছে যে উপাংশ ওই উপাংশের সাথে হচ্ছে যোগ হয়। যেমন আই এর সাথে আই যোগ হবে, জে এর সাথে জে যোগ হবে, কে এর সাথে কে যোগ হবে। তাহলে আমরা করি যে এখানে 2i আছে, এখানে -4 আছে। তাহলে যদি -4i থেকে +2i যদি আমরা যোগ করি, তাহলে মাইনাস কি থাকে, 2i। একইভাবে এখানে 2j, এখানে j, তাহলে 2 আর একে 3, আর এখানে -3 কে এখানে k, তাহলে কত হচ্ছে -2k। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কিন্তু উত্তর শেষ। আরেকটা কাজ আছে, এটা কিসের মান বের হইলো, আর এর মান বের হইলো। এখন আমাদেরকে এই আর এর কি বের করতে বলছে, একক ভেক্টর বের করতে বলছে। তাহলে আমরা এ ক্যাপ অথবা বি ক্যাপ দিতে পারবো, সমস্যা নাই। অথবা আপনি যদি আর ক্যাপ লেখেন তারপরও সমস্যা নাই, যে এটা ইকুয়াল কি, আর ডিভাইডেড বাই আর এর মান। তাহলে আর যে আর এর যে হচ্ছে মানটা আমরা বের করলাম প্রথমে যোগ করে, এখন হচ্ছে কি এটার মান বের করতে হবে। তো এটার মান বের করবো কিভাবে, রুট ওভার এই যে এখানে কত হচ্ছে 4 প্লাস এখানে কত 9 প্লাস এখানে কত 4। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পারতেছেন, কারণ আগে আমরা একটু আগে করে আসলাম। তাহলে 4 4 8, 8 আর 9 কত হয়, 17 হয়, তাই না? তাহলে রুট ওভার কি 17। তাহলে সেটা আমরা এখন লিখে দেব যে আমাদের হচ্ছে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, যেটা যে এ ক্যাপ, আবারও বলছি এ ক্যাপ বি ক্যাপ অথবা আর ক্যাপ, যেটা ইচ্ছা আপনি এখানে লিখতে পারবেন, সমস্যা নাই। আর এটা হচ্ছে কি, আর আমাদের যেহেতু আর এরই আমরা একক ভেক্টর নির্ণয় করতেছি, উপরে আর ডিভাইডেড বাই কি, √17। ঠিক আছে, সূত্র হচ্ছে প্লাস মাইনাস আমাদের হচ্ছে আর ডিভাইডেড বাই মডুলাস আর। যদি এ ভেক্টরের মান আমাদেরকে একক ভেক্টর নির্ণয় করতে বলতো, তাহলে প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই এ ভেক্টর। যদি আমাদেরকে বি ভেক্টরের জন্য বের করতে বলতো, তাহলে এইটা। ঠিক আছে, তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন। এখন আমরা আর একটা অঙ্ক দেখবো। দেখেন এই অঙ্কটা খুবই সহজ। আমাদেরকে বলছে যে দেখাও যে সমতলীয় একটা ত্রিভুজ দেওয়া আছে আমাদেরকে, এ বি সি ত্রিভুজে সাইন এ ডিভাইডেড বাই এ ইকুয়াল সাইন বি ডিভাইডেড বাই বি ইকুয়াল সাইন সি ডিভাইডেড বাই সি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা নন মেজর 2010 সালে আসছিল। যাদের নন মেজর ফান্ডামেন্টাল আছে তাদের জন্য এই প্রশ্নটা আসছিল আর কি। দেখেন আমরা শুরু করবো। ঠিক আছে, এগুলা থিওরি টাইপের প্রশ্ন, খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি। তারপরও করাচ্ছি আপনাদেরকে। ওকে, দেখেন তাহলে। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এখানে দেখেন যে এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজ। ঠিক আছে, এগুলা যেহেতু প্রমাণ আকারে, হ্যাঁ, তো অতএব এগুলা হচ্ছে মোটামুটি আপনাদেরকে মনে রাখতে হবে আর কি, যে কিভাবে ম্যাথটা মনে রাখছে। এগুলা যদি আপনাদের মনে না রাখতে পারেন তাহলে কিন্তু হবে না। তো এ বি সি আমরা মার্কিং করে নিলাম, যেখানে আমরা হচ্ছে এ থেকে বি সি এর দূরত্ব আমরা এ, এরপর হচ্ছে সি থেকে A তো আমরা হচ্ছে বি ভেক্টর, এবং এ বি থেকে আমরা ধরে নিলাম সি ভেক্টর। এখন
আমাদের এখানে একটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই হবে, সেটা কি দেখেন, যে সবগুলা ডিরেকশন কিন্তু একই দিকে। হ্যাঁ, সবগুলা ডিরেকশন কি একই দিকে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে দুই। আর আমাদের হচ্ছে ভেক্টরের যোগের সূত্র অনুসারে যদি ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর যদি ভেক্টর চিহ্ন যদি একই দিকে হয়, তাহলে যোগের নিয়ম অনুসারে এর লব্ধি ভেক্টরের মানটা শূন্য হয়ে যায়। ঠিক আছে, এর লব্ধি ভেক্টরের মান কত হয়? শূন্য হয়। অর্থাৎ আপনি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল আমরা লব্ধি ভেক্টরের মান কত লিখতে পারবো? শূন্য লিখতে পারবো। তাহলে আমরা এখানে প্রথমে মার্কিং করে নিচ্ছি, যে মনে করি ত্রিভুজ এ বি সি, এ বি সি অর্থাৎ বি সি ইকুয়াল এ এবং সি এ ইকুয়াল বি, এবং হচ্ছে কি এ বি ইকুয়াল সি। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো কিভাবে লিখতে পারবো? জিরো আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ত্রিভুজ সূত্রের ভেক্টরের তাহলে তিন ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর যোগফল ইকুয়াল লব্ধি ভেক্টরের মানটা শূন্য হয়ে যায়। ঠিক আছে, এই যে কারণে আমরা এখানে লিখলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো। এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে প্রমাণের সুবিধার জন্য প্রথমে 1 নম্বর সমীকরণকে পুরোটাকে একবার এ দ্বারা গুণন করব, ক্রস গুণন করব। তাহলে প্রথমটাকে এ দ্বারা গুণ করব, এই যে ক্রস বি, বি এটাকেও এ দ্বারা ক্রস গুণন করবো, এটাকে কি এ দ্বারা ক্রস গুণন করবো, ইকুয়াল জিরো কে ক্রস গুণন করলে তো জিরোই আসবে, আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে দেখেন আমরা এই যে এ ক্রস এ, এটাকে যদি আমরা এই পাশে পার করে দেই, তাহলে জিরো ডিভাইডেড বাই এটা, তাহলে জিরোই থাকবে, তাই না? এখন আমরা এখানে রাখবো যে এ ক্রস বি, কি রাখবো এখানে? আর এই পাশে এখানে রাখবো এ ক্রস বি, আর ইকুয়াল দিয়ে রাখবো আমরা হচ্ছে এই যে এ ক্রস সি। তাহলে এখানে আমি একটু এখানে লিখে দেই আপনাদেরকে যে এ ক্রস বি, আমরা এটাকে এ পাশে পার করে দিয়ে শূন্য করে দিচ্ছি আর কি। এ ক্রস বি ইকুয়াল আমরা কি লিখবো, যে মাইনাস এ ক্রস সি। ঠিক আছে, তো এখানকার এই মাইনাসটাকে ওঠানোর জন্য আমরা ক্রস গুণনের নিয়ম কি জানি, যে এ ক্রস বি ইকুয়াল ক্রস গুণনের নিয়ম অনুযায়ী যদি আমাদের হচ্ছে লিনিয়ারে আমি কিছুদিন আগে নিম্ন অ্যাকসেপ্ট একটা কি, যে যদি কোনো সারি বা কোনো কলাম একে অপরের স্থান পরিবর্তন করে, অর্থাৎ 2 নম্বরটা যদি 1 নম্বরে যায় এবং 1 নম্বরটা যদি 2 নম্বরে আসে, তাহলে তাদের নির্ণয়কের মান অনুযায়ী চিহ্নেরও পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে এই সিটাকে যদি আমরা সামনে লিখি এবং এটা যদি আমরা পরে লিখি, ঠিক আছে, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। কি রকম পরিবর্তন হবে? মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যে কারণে কি এই যে এটা এখানে আসছে, যে দেখেন যে এ ক্রস বি ইকুয়াল সি ক্রস এ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেখেন 2 নম্বর সমীকরণ দিলাম। একই ভাবে 1 নম্বর সমীকরণটাকে এবার আমরা হচ্ছে বি দ্বারা গুণ করবো। তো বি দ্বারা গুণ করলে এই লাইনটা আসবে, এখান থেকে আমরা এই যে বি গুণন বি যেটা আছে, এটাকে আমরা হচ্ছে এ পাশে পার করে দিব, অথবা পার করে দিলে আমাদের কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন যেখানে ছিলাম আমরা, যে এ আহ এই যে এখানে ছিলাম যে বি ক্রস বি অথবা এ ক্রস এ। হ্যাঁ, তো এটা যেটা বললাম যে এটার মান আলটিমেটলি কিন্তু শূন্য হয়ে যায়। কিভাবে? আমরা তো জানি ক্রস গুণনের আহ, নিয়ম অনুযায়ী ক্রস প্রোডাক্টকে, যে এ ক্রস বি ইকুয়াল আমরা জানি কি, যে এ বি সাইন, একটা আমি দেখাই দেই, সাইন থিটা। হ্যাঁ, তো সেখানে যদি এর পরিবর্তে বিটা বি যদি হয়, ঠিক আছে, এর পরিবর্তে কি বি, আর বি পরিবর্তে এ, অর্থাৎ একই ভেক্টর। ঠিক আছে, একই যদি ভেক্টর হয়, তাহলে এ গুণন এ, তাহলে এখানে কি হবে? এ ডট এ এ, এখানে কি হবে? সাইন থিটা। সেক্ষেত্রে যদি একটা আমাদের ভেক্টরের চিহ্ন অনুযায়ী আমাদের যদি এটা যদি এদিকে হয়, ঠিক আছে, যেমন এই যে আপনার সাপোজ ধরেন যে এ সি, যে এই সাপোজ ধরেন যে বি থেকে সি, এটা একই দিকে, তাই না? তো দুইটা ভেক্টর যদি একই দিকে হয় বা একই হয়, সেক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলেন তো? 0 ডিগ্রি। যদি এই দিকে হয় তাহলে থিটা কোণ একটা বের হইতো, কিন্তু দুইটা ভেক্টরের দিক যদি একই দিকে হয়, সেক্ষেত্রে তার মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে সাইন থিটার মান কত? সাইন থিটার মানে আবার 0 হয়ে গেল। তাহলে সাইন জিরোর মান কত হয়? 0ই হয়। তাহলে জিরোর সাথে যদি আমরা পুরোটাকেই যদি আমরা হচ্ছে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ দুইটা ভেক্টরের মান যদি একই দিকে হয়, একই ভেক্টর হয়, সেক্ষেত্রে কি হয়? মানটা 0 হয়ে যায়। অর্থাৎ আমরা এ ক্রস এ এটার পরিবর্তে 0 লিখতে পারবো, অথবা বি ক্রস বি এর পরিবর্তে 0 লিখতে পারবো, অথবা সি ক্রস সি এটার পরিবর্তে কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। আশা করি বুঝতে পারছেন এটা বিষয়টা। তো এখানে যেহেতু কি আছে? প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানে জিরোর সাথে যোগ করলে যা আছে তাই থাকে, তাই না?
আশা করি এটা বুঝতে পারছেন, এটা নিয়ে কারো কনফিউজ থাকার কথা না এখন। তাহলে একই ভাবে আমরা যদি এটা দেখি, যে এখান থেকে আমরা হচ্ছে বি ক্রস সিটা এই পাশে রাখবো ইকুয়াল মাইনাস, এটাকে যদি পাশ পার করে মাইনাস হয়ে যাচ্ছে বি ক্রস এ। আমরা যদি হচ্ছে স্থান পরিবর্তন করে নেই ভেক্টর সময় ক্রসের সময়, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো যে বি ক্রস সি ইকুয়াল কি এ ক্রস বি, অর্থাৎ আমরা লিখতে পারি যে এ ক্রস বি ইকুয়াল বি ক্রস সি। আশা করি বুঝতে পারছেন, এটা আমরা সমীকরণ নাম্বার 3 দিয়ে রাখলাম। ওকে, তাহলে এ পর্যন্ত কার কোনো সমস্যা নেই। এখন 2 আর 3 হইতে পারে কি পাই, যে 2 নাম্বার আমরা পাচ্ছি যে দেখেন যে এ ক্রস বি ইকুয়াল সি ক্রস এ। আবার এখানে 3 নাম্বারও দেখেন যে এ ক্রস বি ইকুয়াল পাচ্ছি বি ক্রস সি, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল সি ক্রস এ ইকুয়াল বি ক্রস সি আমরা লিখতে পারতেছি। যে এ ক্রস বি ইকুয়াল আমরা কি পাচ্ছি বি ক্রস সি ইকুয়াল সি ক্রস এ, একই কথা ঠিক আছে। যে এইটা ইকুয়াল কি এইটা, আবার এটা ইকুয়াল কি এইটা, তাহলে তিনটাই আমরা সমান দিতে পারি, এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা, তো সেটাই আমরা লিখছি 2 এবং 3 হতে পাই। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি সবগুলাকে এবার মডুলাস করি, সবগুলাতে মডুলাস প্রয়োগ করলাম এই পাশে এখানে এখানে, সবগুলোতে মডুলাস করলে আমাদের সূত্র, সূত্রটা কি হবে, যে আমাদের দেখেন এখানে সূত্রটা এখন আসবে আমাদের। তাহলে মডুলাস যদি আমরা প্রয়োগ করি, এখন আমরা সূত্র প্রয়োগ করব। আমাদের হচ্ছে কি মডুলাস এ ক্রস বি, এটার সূত্র কি একটু আগে দেখলাম আমরা, যে এ বি সাইন থিটা, ঠিক আছে। এ মডুলাস এ ক্রস বি যদি আমরা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট যদি করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এ বি সাইন থিটা। তো এখন এখানে দেখেন থিটার মানটা কি হবে, এখানে দেখেন যে এ বি সাইন লিখছে, থিটার এখানে লিখছে যে পাই মাইনাস সি। এখানে এ বি যখন হয়েছে, তাহলে এই যে এ আর বি এই দুইটা ভেক্টরের মধ্যে কি হবে, কাজ হবে। তাহলে এখানকার এই যে সি যে কোণটা, ঠিক আছে, এই কোণটার মান কত। এখানে দেখেন আমরা কোণ বলি এরকম করে, যে এই একটা ভেক্টর বি একটা ভেক্টর যদি হয় এটার দিকে এইদিকে এটার দিকে এইদিকে, সেক্ষেত্রে এইটা হয় কি থিটা। কিন্তু এখানে দেখেন দিকগুলা একই দিকে, ঠিক আছে। সেক্ষেত্রে সাপোজ ধরেন যে এখান থেকে এটা যে এদিকে গেছে, এদিকে গেছে, সাপোজ ধরেন যে এটা তো একই দিকে তাই না, তো এখান থেকে পুরাটাকে এইদিকে নিয়ে আসেন, মনে করেন যে এইদিকে সোজা যাচ্ছে এটা, হ্যাঁ। এখন এই পুরাটা মানে কি 180 না, 180 মানে কি পাই। এখন এই 180 দিকে যেটুকু জায়গা, এই এই যে এখান থেকে কি যেটা মিশাই দিলাম এটুকু কি এইদিকে বাঁকা হয়ে গেছে। তাহলে এই যে এই 180 থেকে পুরোটাতে 180, 180 দিকে থেকে এই জায়গাটা যদি বাদ দিই আমরা, সি যে কোণ এইটা বাদ দিলে আমরা হচ্ছে মূলত এই কোণটা পাবো, ঠিক আছে। যে কারণে এখানে লেখা হয়েছে যে পাই মাইনাস সি। একই ভাবে বিসি, তাহলে বিসি সাইন থিটা, তাহলে বি আর সি এটার ক্ষেত্রে কি এই যে এ, তাহলে পাই মাইনাস এ। ওকে, একই ভাবে সি এ, তাহলে সি এবং এ, তাহলে বি পাই মাইনাস বি। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে এই যে এ বি সাইন পাই মাইনাস সি, বা আমি যদি সূত্র দেখি যে এ বি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কল আমরা লিখতে পারি যে এ বি সাইন থিটা, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। তো এটা কিভাবে লিখতে পারি, এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনাদের মনে আছে কিনা, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। যে সূত্রটা আমাদের এরকম ছিল, দেখেন যে সাইন এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি ইকুয়াল লেখা যায় যে সাইন এ কস বি, এরপর হচ্ছে সূত্রের হচ্ছে মাইনাস, এটা মুছাই নিই কিছু লিখি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে। তাহলে কস এ সাইন বি। এখন দেখেন যে সাইন এ মানে কি 180, তাহলে সাইন এ 180 মান কত হয়, সাইন 180 ডিগ্রি মান কত, 0। 0 থেকে সাথে যদি কস বি গুণ করি তাহলে 0 হয়, মাইনাস কস এ, কস এ মানে কি, তাহলে
কস এ মানে কি 180, তাহলে কস 180 ডিগ্রির মান কত? -1, তাই না? তাহলে কস 180 ডিগ্রির মান কত হয়? আমরা একটু দেখাই যদি আপনাদের, কস এ, কস এ মানে কি কস 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির মান কত? -1। আর এখানে আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে এখানে আমরা লিখি আবার -1 ইন্টু সাইন বি। সাইন বি মানে কি থিটা, ঠিক আছে? থিটা, এই মাইনাস মানে কি প্লাস, তাহলে কি হলো সাইন থিটা, ঠিক আছে? তাহলে আহ, আশা করি বুঝতে পারছেন যে সাইন সাইন এই যে 180 - থিটা, এটাকে লেখা যায় যে কস এ সাইন বি মাইনাস সাইন এ কস বি, ঠিক আছে? সেই সূত্রটা অনুযায়ী আমরা লিখে দিলাম। তাহলে এ বি সাইন থিটা লিখতে পারতেছি আমরা। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো এখানে এ বি সাইন সি, এখানে লিখবো বি সি সাইন এ, এখানে লিখবো কি সি এ সাইন বি। লিখলাম, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখন দেখেন আমাদের কিন্তু উত্তর চলে আসছে, ঠিক আছে? আমাদের কি আসছে? উত্তর চলে আসছে কিন্তু। এখন দেখেন পরের লাইনটা, এই লাইনটাকে যদি আমরা আহ পুরাটাকেই এ বি সি দ্বারা ভাগ করে দিই ছোট হাতের, ঠিক আছে? অর্থাৎ এখানেও আমরা এ বি সি করবো, এ বি সি। তাহলে এখানে দেখেন এ এ কাটা যাবে, এ আর বি কাটা যাবে। এটাকে যদি এ বি সি করি, তাহলে এটার ক্ষেত্রে কি কাটা যাবে? বি সি কাটা যাবে, কি থাকবে? শুধু এ থাকবে। এখানেও যদি আমরা এ বি সি দ্বারা করি, এ বি সি, তাহলে এখানে সি আর এ কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে? বি থাকবে, ঠিক আছে? এখানে আপনি লিখে দিতে পারেন যে এ বি সি দ্বারা ভাগ করে, অথবা না দিলেও সমস্যা নেই, এমনি বোঝা যায়। তাহলে এটাকে যদি আপনি সাজিয়ে রাখেন যে সাইন এটাকে সামনে লিখলেন, সাইন বিটাকে পরে লিখলেন, সাইন সিটাকে এখানে লিখলেন, আমাদের উত্তর চলে আসছে। আশা করি বুঝতে পারছেন এই ম্যাথটা। আমি ডিটেলসে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, যদিও আপনারা বিষয়গুলো আগে থেকে অবগত ছিলেন। Okay, এরপরে আমরা আর একটা ম্যাথ দেখবো। এটা হচ্ছে অনেক আগে সালে আসছিল, খুবই সহজ। এটা আমাকে দেখে দিতে হবে না, শুধু জাস্ট আমি ধরাই দিব, আপনারা নিজেরাই করতে পারবেন। তো দেখাও যে এ ক্রস বি হোল স্কোয়ার প্লাস এ ডট বি হোল স্কোয়ার ইকুয়াল, আমাদেরকে প্রমাণ করতে হবে মডুলাস এ এর উপর স্কোয়ার মডুলাস বি এর উপর স্কোয়ার, ঠিক আছে? তো সূত্র আমরা জানি কি, এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় বা থিটা হয়, সেক্ষেত্রে আমরা সাইন থিটা বা সাইন আলফা, ঠিক আছে? একটু আগে আমরা সূত্র দেখলাম এটা, এই যে সাইনের সূত্রটা, এই যেটা, ঠিক আছে? এই ও বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সেক্ষেত্রে থিটা ইকুয়াল এটা, অথবা কি এটাকে এভাবে লিখতে যায় সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস এইটা। এটা এখানে লিখে দিছে, হ্যাঁ? চাইলে সবাই প্লাস মাইনাস চিহ্নটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। সাইন আলফা ইকুয়াল এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস এ মডুলাস বি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এটা এই পর্যন্ত সূত্রটা আমরা প্রথমে লিখলাম। এরপরে আমরা একটা কাজ করব, সেটা দেখেন যে আমরা যদি এখান থেকে এটা ভাগ অবস্থায় আছে না, এটাকে যদি আমরা এই পাশে পার করে দেই, তাহলে কি হবে? আমাদের সাইন আলফা ইন্টু এগুলো আসবে, তাই না? ইন্টু এ ইন্টু কি বি আসবে। তো পুরোটার যদি উপর আমরা অল স্কোয়ার করি, সবগুলোর উপর, তারপরে অল স্কোয়ার করে দেই, তাহলে বিষয়টা কি এই আকারে দাঁড়াচ্ছে, তাই না? আমি যদি বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দেই, যে এ ক্রস বি ইকুয়াল সাইন আলফা এ বি। এখন সবগুলাকে আমরা উভয় পাশে কি করব? বর্গ করে দেবো। তাহলে এখানেও বর্গ আসবে, এখানেও বর্গ আসবে, এখানেও বর্গ আসবে, এখানেও বর্গ আসবে। সেটাই এখানে করা হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এবং cos c ইকুয়াল, এটাও সূত্র মুখস্থ করে নিতে হবে। সাইন এর সমান এটা সূত্র, এবং cos থিটার সমান এটা সূত্র, যে a ডট বি ডিভাইডেড বাই মডুলাস এ মডুলাস বি। একই ভাবে আগেরটার মতো, ঠিক আছে? একই ভাবে আগেরটার মতো এটা যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে ভাগ আছে গুণ হয়ে যাবে। তাহলে এই যে গুণ হয়ে গেছে, একবার বর্গ করে দেওয়া হয়েছে, তাহলে 1 আর 2 পাইছি। এখন 1 আর 2 আমরা যোগ করি, তাহলে আমরা এটা পাবো। আমাদের এখানে প্রমাণ করে আসছে, হ্যাঁ? এগুলো শুধু সিম্পলি জাস্ট ক্যালকুলেশন। আমরা 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা যদি যোগ করি, তাহলে আমাদের কি হয় দেখেন। 1 নম্বরের বাম পাশে আমাদের ছিল এ ক্রস বি, এই যে এ ক্রস বি এটা লিখছি।
প্লাস 2 নাম্বার, এটা ছিল, এটা করছি। এবং আমাদের এই পাশটা তাহলে যোগ করতে হবে। এই পাশে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হয় দেখেন, আমি একটু দেখাই যদি আপনাদেরকে। আহ, তাহলে এটা হয় প্লাস, এটা লিখে এখানে মডুলাস এ স্কোয়ার মডুলাস বি স্কোয়ার কস স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে 1 নাম্বার সাথে যোগ করে দিলাম এটা। তাহলে এটা আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, আমাদের কমন যায় না, এখানে এ বি আছে, এখানেও কি আছে, এ বি আছে। তাহলে আমরা এটাকে যদি কমন নেই, এটাকে কমন নিলে আমাদের কি থাকে এখানে, সাইন স্কোয়ার আলফা থাকবে, আর এখানে থেকে কি থাকবে, এটা তো কমন নিয়ে নিচ্ছি, কস স্কোয়ার আলফা থাকবে প্লাস কি, এই যে প্লাস চিহ্ন, কস স্কোয়ার আলফা, ঠিক আছে। এই তো এখন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মান কি, 1 না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত, 1। তাহলে এই 1 এর সাথে যদি আপনি সম্পূর্ণটাকে গুণ করেন তাহলে এটাই আসে, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটাও শেষ হয়ে গেল। আশা করি আজকের সবগুলা ম্যাথ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে গ্রুপে জানাবেন। আমরা নেক্সট আরেকটা ক্লাসে এই চ্যাপ্টারটা হয়তো বা শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।